সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনারা শুনবেন লেখিকা ত্রিধা মোহিনীর উপন্যাস কাঠগোলাপ। অনেকেই এই উপন্যাসটার জন্য অনুরোধ করেছিলেন, আর যেহেতু উপন্যাসটা একটু ছোট, তাই আজ এক পর্বেই শুনতে পারবেন পুরো গল্পটা। তবে উপন্যাসে যাওয়ার আগে কিছু কথা বলে নেই। আপনাদের অনেকেই বারবার কমেন্ট করছেন আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2 নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে, এই উপন্যাসের সিজন 2 লেখিকা সালমা চৌধুরী লেখেননি। সিজন 2টা অন্য একজন লিখেছেন, মানে একরকম ফ্যানমেড বলা যায়। এই কারণেই আমি এখনও সিজন 2টা কন্টিনিউ করিনি। তবে যদি আপনারা তাও শুনতে চান, অবশ্যই আমি সেটা নিয়েও কাজ করার চেষ্টা করব। আসলে প্রতিটা উপন্যাসই এত বড় যে একসাথে সবগুলো নিয়ে কাজ করা একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের চাহিদা অনুযায়ী গল্প নিয়ে আসতে। আর হ্যাঁ, চ্যানেলে এখন চলছে অবরুদ্ধ নিশীথ উপন্যাসটি। যারা এখনও শোনা শুরু করেননি তারা চাইলে শুরু করতে পারেন। কথা দিচ্ছি, পরবর্তী পর্বের জন্য খুব বেশি অপেক্ষা করাব না। আর এখন থেকে যে কোনো গল্পের পর্ব প্রায় 5 থেকে 6 ঘন্টা করে থাকবে। তো অনেক কথা বলে ফেললাম, এতক্ষণ বিরক্ত করার জন্য দুঃখিত। চলুন এবার শুরু করা যাক লেখিকা ত্রিধা মোহিনীর উপন্যাস কাঠগোলাপ। আজ যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চোখের সামনে আমার ভালোবাসা এক মেয়ের সাথে গভীর চুম্বনে লিপ্ত আছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। তারা যে আমাকে দেখিয়েই এই চুমুর প্রতিভা প্রদর্শন করছে। আমার সামনে যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত আছে তা হল আমার প্রাক্তন সমীর, এবং তার সাথে যে মেয়েটি এই সাদৃশ্যের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে তা হল আমার কলিজার টুকরা বান্ধবী মিথিলা। আশ্চর্য লাগছে, তাই না? তাহলে আমার কথায় ভাবেন, আমার কেমন লেগেছে? তারা আমার সামনে এইভাবে নিজেকে জড়িয়ে ধরে, এইভাবে উজাড় করে ভালোবাসে একেবারে। আমি ইশরাতুল ইসলাম রাহি, অনার্স প্রথম বর্ষে পড়ছি সাইকোলজি নিয়ে। আমার বয়স 19। আমি আমার বাবার একমাত্র পুতুল। আমার বাবার নাম রুবেল ইসলাম। মাকে জ্ঞান হবার পর পাইনি। বাবার কাছ থেকে শুনেছি মার খুব বড় অসুখ হবার কারণে মা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু আমার বাবা আমাকে রেখে বিয়েও করেননি দ্বিতীয়বার। আমাকে মানুষ করার জন্য উনি সব সময় আমার কথাকে প্রাধান্য দিতেন। যা চাইতাম চোখের সামনে এনে দিতেন, কিন্তু আলহাদি ছিলাম না কখনোই। আমার বাবা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন। আমার বাবা আমার চোখ মুখ পড়ে বুঝে নেয় আমি কি চাই। যে আমার সামনে চুমু দেখাতে ব্যস্ত সে আমার প্রেমিক। ওহো, দুঃখিত, আমার প্রাক্তন। আমার সাথে তার 3 বছরের সম্পর্ক। সেই এসএসসির পর থেকে রিলেশনে ছিলাম। আমার মনে হতো দুনিয়াতে আমাকে সবচেয়ে যদি কেউ ভালো বোঝে তা হল সমীর আর আমার বান্ধবী মিথিলা। কিন্তু তারাও যে একে অপরকে এত ভালোভাবে জানে তা আমার জানা ছিল না। সমীর বিদ্রুপ করে বলল, তো কেমন লাগলো আমাদের একসাথে দেখতে? নিশ্চয়ই খুব মানিয়েছে, তাই না? সমীর এই কথা বলে মিথিলার ঠোঁটে আরেকবার শব্দ করে চুমু খেল। মিথিলা কুটিল স্বরে বলল, আউচ বেবি, ধৈর্য ধরো। এখন আমার বেস্ট ফ্রেন্ড, উফ, তোমার এক্স দাঁড়িয়ে আছে, তাকে সান্ত্বনা দাও। মিথিলা রাহিকে খোঁটা মেরে বলল। সমীর অট্টহাসি মেরে বলল, শুনো, তোমাকে 3 বছর ধরে বেডে আনার চেষ্টায় ছিলাম, কিন্তু তুমি ইমোশনাল ফুলের মতো আমার এই কামনাকে ভালোবাসা হিসেবে ধরে নিয়েছ। তুমি যা দিতে পারো নাই তা আমাকে মিথিলা দিয়েছে। দেখছ, কে বলবে এই তোমার কলিজার টুকরা বান্ধবী? সমীর অট্টহাসিতে ফেটে পড়ল। সমীর আজকে আমাকে এখানে ডেকেছে বিয়ের প্রপোজাল দিবে এই জন্য। আমিও খুশি হয়ে নাচতে নাচতে চলে এসেছি, কিন্তু আগে থেকেই তারা প্ল্যান করে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি সত্যিই ইমোশনাল ফুল একটা। সমীর হাঁটু গেড়ে মিথিলাকে বিয়ের জন্য প্রপোজাল করল। রাহি চলে যেতে লাগলে মিথিলা তাকে আটকে দাঁড়াল। মিথিলা টিটকারি দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড তার এক্সের থেকে বিয়ের প্রপোজাল পাচ্ছে, সে কিনা তা না দেখে চলে যাচ্ছে, নট ফেয়ার। বলেই আমার হাত শক্ত করে চেপে ধরে তাদের প্রপোজাল দেখাল। সমীর মিথিলাকে আংটি পরিয়ে আবারও তাদের চুমুতে ব্যস্ত হয়ে পড়ল। রাহির মনে হচ্ছে পা চলছে না। কোনো মতে রিকশা নিয়ে বাড়ি আসলো সে।
চাবি দিয়ে ভিতরে ঢুকে ডুকরে কান্নায় ফেটে পড়ল সে। বুকের বাঁ পাশটায় যে ভীষণভাবে চিনচিন ব্যথা করছে, কি হবে এটার? রাতের বেলা। আজকে রাতের খাবার খেতে আসে নাই রাহি। রুবেল সাহেব চিন্তায় পড়ে গেছে। তার হাসি খুশি থাকা মেয়ে এমন নেতিয়ে গেছে কেন? অনেকক্ষণ নিজের ঘরে পায়চারি করে রুবেল সাহেব থামতে না পেরে রাহির ঘরে গেল। রাহি তখন বেদের নিচে বসে 2 হাত ভাঁজ করে ডুকরে কেঁদে উঠছে। সে যে কাঁদতে কাঁদতে কেঁপে উঠছে রুবেল বুঝতে পারল। তার বুকটাও কেমন চিনচিনে ব্যথাতে উঠে গেছে। দ্রুত পদে মেয়ের কাছে আসলো তিনি। রুবেল সাহেব অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমার মায়ের? বলো বাবাকে, কেউ কিছু বলেছে? কি লাগবে বলো। রুবেল অস্থির হয়ে জিজ্ঞেস করছে। রাহি কিছু বলছে, কিন্তু রুবেলকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেঝেতে বসা অবস্থায় রুবেল মেয়েকে জড়িয়ে ধরল। রাহি কিছু বলছে, শুধু একধারে কেঁদেই চলে যাচ্ছে। রাহি কাতর স্বরে বলল, বাবা, আমি শহরে থাকব না, প্লিজ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এখানে থাকলে মরে যাব, প্লিজ বাবা। রাহি তার বাবাকে ধরে কাঁদতে কাঁদতে বলল। রুবেল সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, যাব মা, আমি 7 দিনের মধ্যে আমার বদলির ব্যবস্থা করছি, চিন্তা করিস না তুই একদমই। রুবেল রাহিকে এইসব বলে সান্ত্বনা দিতে লাগল। রাহি অনেক বড় ধাক্কা খেয়েছে, নইলে কখনো এই শহর ছাড়ার নাম নিত না। তার মেয়ে যা চাইছে তাই দিবেন উনি। 7 দিন পর বাবা ঠিক বদলি নিয়ে চলে গেলেন উনি সিলেটে। সিলেটে একটা ফুপি আছে আমাদের, উনার বাসার নিচতলাতে আমি আর বাবা উঠলাম। বাবা মেয়ের মতো নিজেদের সংসার সাজালাম। 1 বছর পর জানলার গ্রিল ধরে আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে মেঘের খেলা চলে, বিদ্যুৎ চমকায়, কিন্তু আমার মনে যে 1 বছর আগে তুফানটা চলেছিল সেটা এখনও বইছে। সমীর আর মিথিলা আমার সাথে যা করেছে আমি কখনো ভুলতে পারবো না, আর না মাফ করতে। এই 1টা বছরে আমার আমিকে অনেক চেঞ্জ করেছি। চঞ্চল স্বভাব থেকে লক্ষ্মী শান্ত মেয়েতে পরিণত হয়েছি। বাস্তবতাকে মানতে শিখেছি, রান্না করা শিখেছি, পড়াশোনাতে মনোযোগ দেওয়া শিখেছি। কিন্তু এই চেঞ্জ হওয়া আমিটাকে বাবা যে মনে মনে মেনে না নিতে পেরে মনে মনে কষ্ট পায় আমি জানি, কিন্তু কি আমার যে আর পুতুল পুতুল খেলতে ভালো লাগে না। প্রতিদিন গ্রিল ধরে নিজের শোক রাস্তার মানুষকে দেখানো কি তোর প্রত্যেক দিনের কাজ? ছেলেটি বলে উঠল। রাহি নখ কাটছিল নীল কাটার দিয়ে। চোখ তুলে দেখল প্রান্ত ভাইয়া, ফুফির ছেলে। উনি পড়াশোনা কমপ্লিট করে একটা কোম্পানিতে ভালো পজিশনে আছেন। উনি প্রায়ই আমাকে এইটা সেইটা নিয়ে তুইতুকারি মেজাজ গাখায়। আমি ওনার কথাতে মুখ তুলে তাকিয়ে সেখান থেকে উঠে নিজের ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিলাম। প্রান্ত দাঁত কিরমির করে বলল, কত বড় সাহস তোর, আমার মুখের উপর দরজা লাগাস? দাঁড়া, আজকে মামু আসুক শুধু। মামুর লায়ে পেয়ে পেয়ে একদম উড়তে শিখে গেছিস। প্রান্ত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করল অফিসের টাই খুলতে। আমরা যেহেতু ফুফির বাড়ির নিচতলা ভাড়া নিয়ে আছি, তাই আমাদের বাড়ির দরজার সামনে আমার হাতের নখগুলো কাটছিলাম নেইল কাটার নিয়ে। আর ওনার অফিস থেকে আগমন। অফিস থেকে বাড়ির ভিতর না ঢুকে আমার সাথে তার পকপক করতে হলো। প্রান্ত নিজের ঘরে এসে নিজের অফিস ব্যাগ ছুঁড়ে মারল বিছানাতে। জুতা, টাই, কোট এইভাবে চারিদিকে ছিটিয়ে ফেলছে। মেজাজ গরম হয়ে আছে তার। রাহি প্রায়ই তার সাথে এরকম করে। সে যদি কোনো কথা বলে তাকে পিঠ দেখিয়ে ধুমধাম করে ঘরে ঢুকে যাবে। কেন, সে বাঘ না ভাল্লুক? আর ওর মুখে প্রান্ত যদি বোমও মেরে দেয় তারপরও তার মুখ দিয়ে কথা ফুটবে না। সবসময় এমন প্রেতাত্মার মতো গ্রিল ধরে আকাশের দিকে চেয়ে থাকবে, আর জিজ্ঞেস করলে মুখে তালা লেগে যায়। প্রান্ত চিৎকার করে বলল, ডিসগাস্টিং। প্রান্ত চিল্লিয়ে বলে কফির মগ ফেলে রেখে চলে গেল। রেহেনা দৌড়ে উপরে আসলেন। দেখলেন ছেলের রাগ বেচারা কফির উপরে তুলেছে। তিনি বুঝতে পারছেন না এমন রকচটা ছেলের কপালে কোন বাড়ির মেয়ে তাকে তার বাড়ির বউ করতে দেবে। বুয়া ডেকে পরিষ্কার করিয়ে নিল প্রান্তর রুমটা। প্রান্ত গোসল সেরে ডাইনিংয়ে খেতে আসলো। মাথার চুল এখনো ভিজা। এই ছেলে এই এক অভ্যাস, মাথার চুল না মুছেই ট্রাউজার আর টি শার্ট পরেই বের হয়ে আসবে। চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। রেহেনাও আসলো তার হাতে খাবার নিয়ে। রেহেনা কপালে ভাঁজ করে জিজ্ঞেস করল, মাথা মুছা কখন শিখবি? রেহেনা জিজ্ঞেস করল। প্রান্ত এক নিঃশ্বাসে রাগত স্বরে বলল, আমাকে শিখানোর আগে তোমার ওই নবাবজাদি ভাগ্নিকে বলে আসো রাত বিরাতে অ্যালোকেশি কন্যা হয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে শোক পালন না করতে। প্রান্ত এক নিঃশ্বাসে রেগে হরবর করে বলে দিল। রেহেনা বুঝল প্রান্ত আজ আবারও রাহির উপরে রেগে আছে। সে তার ছেলেকে বোঝাতে পারে না,
ওই ওর ঘরে যা পারুক তা করুক, এইসব বিষয়ে নাক গলাবে কেন? কিন্তু প্রান্ত রাগচটা স্বভাবের জন্য কিছু বলতে পারে না। রাহি চুল খোপা করে ফুফির জন্য ক্ষীর নিয়ে এসেছিল। ক্ষীর তার বাবার খুব পছন্দ। যখনই সে ভালো কিছু বানায়, তার ফুফির জন্য সে নিয়ে আসে। দরজাতে দাঁড়িয়ে ক্ষীরের বাটি নিয়ে প্রান্তর বলা সমস্ত কথা শুনেছে সে। এখনও স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ডাকবে, সে সুযোগটাও এসে পায়নি। রেহেনা পিছন ফিরে রাহিকে দেখে চমকে গেল। অপ্রস্তুত বোধ করছে রাহির সামনে। সব শুনে ভাগ্নি যদি কষ্ট পায় যে। রেহেনা আমতা আমতা করে বলল, আরে রাহিমা যে, কখন এলি, আর হাতে কি? রেহেনা আমতা আমতা সুরে রাহির কাছে এগোল। প্রান্ত তখন খাওয়া বন্ধ করে দিল তার মার মুখ থেকে রাহি নামটা শুনে। রাহিকে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। উঠে দাঁড়িয়ে গেল সে। প্রান্ত রুক্ষস্বরে বলল, পারমিশন নিয়ে যে ভরে আসতে হয়, এই শিক্ষাও পায় নাই? আজীবন শোক পালন করার শিক্ষা পেয়ে গেছিস তুই। প্রান্ত বলল। রাহি শান্ত গলায় বলল, ফুফি, আমি বাবার জন্য তার ফেভারিট ক্ষীর রান্না করেছিলাম, ভাবলাম তোমাকেও দিয়ে যাই, এখন আসি আমি। রাহি প্রান্তর কথাগুলো শুনে কিছু না বলে রেহেনাকে ক্ষীরের বাটি দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালে। প্রান্ত তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, তোর ক্ষীর খাওয়ার জন্য বসে আছে যে, তোর ক্ষীর না খেতে পেলে আমরা মরে যাব? প্রান্ত রাহির ইগনোরেন্স কখনো মেনে নিতে পারে না। এখনও অ্যাভয়েডেন্স দেখে সে তেতে যেয়ে কথাগুলো বলল। রেহেনা বিরক্ত হয়ে বলল, আহা প্রান্ত, তুই চুপ করবি? এইবার রেহেনা বিরক্তি সুরে বলল, কেন আমি চুপ করব? আমি কি কারো মতো বোবা নাকি যে সব সময় নিজের শোক পালন করতে থাকব? প্রান্ত রাহির দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাহি পেছন ফিরে এসে আস্তে ধীরে একটু করে প্রান্তর কাছে আসলো। রাহির এমন তার সামনে আসা প্রান্তকে ভড়কে দিলেও সে নরমাল থাকল। রাহি গম্ভীর স্বরে বলল, প্রান্ত ভাইয়া, খুব গরম পড়েছে তাই না? আমি জানি আপনাদের স্যামসং নতুন ফ্রিজ কিনেছেন, সেখানে নিশ্চয়ই ফুফি আপনার মতো রগচটা মানুষের জন্য ঠান্ডা পানি রেখেছে। সেটা খেয়ে মাথার মধ্যে যে আগুনের ক্লাব খুলে বসে আছেন না, পানি খেয়ে তা ঠান্ডা হয়ে যাবে। আমার শোকসভা দেখার দায়িত্ব আর নিয়েন না প্রান্ত ভাই। অনেক তো অ্যাসিস্ট্যান্টগিরি করলেন, আমার তো টাকা নাই যে আপনাকে বিনা বেতনে পুষব। রাহি এক নাগাড়ে কথাগুলো বলে রেহেনার ডাইনিং ছেড়ে বেরিয়ে গেল। প্রান্ত এদিকে শকে চলে গেছে, কারণ রাহির আশা এখানে 1 বছরের বেশি হয়ে গেল সে প্রান্তকে দুচোখ তুলে দেখেনি, আর এতগুলো কথা বলে চলে গেল। রাগে প্রান্তর কান গরম হয়ে আসছে। প্রান্ত ফুঁসতে ফুঁসতে বলল, দেখছো মা, তোমার ভাগ্নি কি পরিমাণ বেয়াদব, বড়দের মুখে মুখে জবাব দেয়। প্রান্ত রাগে গজরাতে গজরাতে ডাইনিং ত্যাগ করল। রেহেনা বেগম অবশ্য অনেক খুশি হয়েছেন মনে মনে যে আজকে তার রগচটা ছেলেকে রাহি একদম মোক্ষম জবাব দিয়েছে। তিনিও খেতে বসে গেলেন, তার প্রেশারের ওষুধ নিতে হবে যে। রাহি নিজের রুমে এসে তার বাবাকে কল করল যে তিনি কতদূর অবধি পৌঁছালেন। 15 মিনিটের মাঝে আসবে তার বাবা তাকে জানালো। রাহি নিজের ঘরে ওয়ার্ডরোব গুছাতে তার হাতে মেরুন কালারের জামা হাতে পড়ল। জামা হাতে নিয়ে তার অতীতের একটা অংশ উঁকি দিল। ফ্ল্যাশব্যাক। মেরুন কালারের জামা বানিয়েছে রাহি। রাহির ফর্সা শরীরে অনেক মানিয়েছে। তার বাবা এনে দিয়েছে নিউ মার্কেট থেকে। উনার যখন যা পছন্দ হয় তাই নিয়ে আসে মেয়ের জন্য। রাহি নতুন কিছু যাই কিনুক না কেন মিথিলাকে জানাতে ভুলে না, তাই সে তাৎক্ষণিকভাবে মিথিলাকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তার বাবা তার জন্য নতুন জামা এনেছে। এই নিয়ে টুকটাক অনেক কথা বলল। রাহি পরের দিন সেই নতুন জামা পরে কলেজে গেল। সেখানে গিয়ে দেখল স্বামীর মিথিলার সাথে কথা বলছে, তার পরনেও মেরুন কালারের জামা। রাহি অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা এখানে? রাহি জিজ্ঞেস করল অবাক হয়ে। স্বামীর থত্তমত খেয়ে জবাব দিল, ইয়ে মানে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তখন দেখি মিথিলা তোমার জন্য অপেক্ষা করছে, তাই আমিও তোমার জন্য অপেক্ষা করছি। স্বামীর অপ্রস্তুতভাবে জবাব দিল। মিথিলার মুখের রং উড়ে গেছে রাহিকে দেখে। একে তো রাহিকে তার থেকে বেশি সুন্দর লাগছে, মেকআপ ছাড়াও রাহি পরি, অথচ সে এত সুন্দর করে সেজে এসেও রাহির মতো সুন্দর লাগছে না। রাহি সরল মনে বলল, তোমরা আমাকে কত ভালোবাসো। রাহি খুশি হয়ে বলল। এদিকে স্বামীর আর মিথিলারও মনের উপর থেকে মনে হচ্ছে ভয় কেটে গেল। স্বামীর সাইডে রাহি মাঝে আর তার পাশে মিথিলা, তিনজন মিলে একসাথে হাঁটছে। স্বামীরের পাশে রাহিকে দেখে মিথিলা চোখ মুখ কেমন বিশ্রী করে আছে। তখনই রাহির অগোচরে স্বামীর পিছন দিক থেকে মিথিলার হাত ধরে। রাহি এদিকে আপন মনে টুকিটাকি কথা বলে হাঁটে। বর্তমান ঘড়ির কাঁটার আওয়াজে তার পুরনো স্মৃতি থেকে ফেরত আসল।
সেদিনও বুঝতে পারেনি তার উপস্থিতিতে তার অগোচরে তাদের প্রেম চলছিল। কলসের পানির মতো পরিপূর্ণ হতে চেয়েছিলাম, সেখানে তারা আমাকে শূন্যতার গহ্বরে ফেলে দিয়েছে। প্রান্ত তার মায়ের ঘরে শুয়ে বিছানায় মোবাইল টিপছে, আর রেহেনা টিভি দেখছে। ওই সময় রেহেনার ফোনে কল আসে। রেহেনা ফোনটা দেখে ঠোঁটের কোণে হাসিটা আরেকটু টেনে ধরল। ভাবনা চিন্তা বাদ দিয়ে ফোন রিসিভ করল। রেহেনা ফোন রিসিভ করে হাসি মুখে বলল, ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? রেহেনা হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরা ভালো আছি। তা আমার ননদ রিজিয়া কই? নাকি তোমাকে দিয়ে সব বলাচ্ছে? রেহেনা কৃত্রিম অভিমানে বলল, কেমন আছিস তুই? ভাবিকে ভুলে গেছিস? এই নিয়ে রেহেনা আর তার ননদ রিজিয়া নানান কথায় মেতে থাকল গল্প করতে। এদিকে প্রান্ত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তার মায়ের হুঁশ থাকে না। সে আবারও তার ফোনে ক্যান্ডি ক্রাশ খেলতে ব্যস্ত হয়ে গেল। আধ ঘণ্টা কথা বলার পর রেহেনা ফোন কাটল। প্রান্ত ফোন রেখে উঠে বসল নিজের জায়গাতে। প্রান্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ফুপি ফোন করেছিল? রেহেনা ফোন রেখে জানাল, তোর ফুপাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই 10 দিন আগে থেকে দাওয়াত দিল। প্রান্ত অবাক হয়ে বলল, 10 দিন? এত আগে যে কি হবে? আর রাসনার বিয়ে এত আগে ঠিক কিভাবে? রেহেনা প্রান্তর মাথায় মৃদু গাট্টা মেরে বলল, আরে, রাসনার বিয়ে কেন ঠিক হবে? তার আগে ওর বড় বোন রামিসার বিয়ে তো দিতে হবে। রামিসার বিয়ে ঠিক হয়েছে। প্রান্ত মাথা চুলকোতে চুলকোতে বলল, আউচ, তাই বলো, কিন্তু 10 দিন আগে ছুটি নেওয়া একদমই পসিবল না। 7 দিন নিতে পারব কিনা তাও জানি না। রেহেনা জেদ ধরে বলল, সে আমি জানি না, আমি আর রাহি চলে যাব আগে। প্রান্ত নাক সিটকে বলল, ওয়েট এ সেকেন্ড, রাহি? ও কি জন্যে যাবে? ও কি আমাদের ফ্যামিলির কেউ? রেহেনা জোর দিয়ে বলল, তোর কেউ না লাগুক, রাহি আমার একমাত্র ভাতিজি, আর ওরে নিয়ে আমার কোথাও ঘোরা হয়নি। মা মরা মেয়ে সারাদিন মন মরা হয়ে পড়ে থাকে ঘরে, ঘুরিয়ে আসব ভাইকে বলে। মা মরা মেয়ে রাহির কথা শুনতেই বুকটা ধক করে উঠল প্রান্তের। প্রান্ত কিছুটা শান্ত হয়ে বলল, আচ্ছা যেও, আমি এতদিন আগে ছুটি নিতে পারব না, বিয়ের 2-3 দিন আগে গেলেই হল। রেহেনা দৃঢ় গলায় বলল, ভুলেও না, বিয়ের 5 দিন আগে যাব আমি একমাত্র ননদের বাচ্চার বিয়ে। তুই না যাস, আমি আর লাহি চলে যাব ট্রেনে করে। প্রান্ত বিড়বিড় করে বলল, যার বিয়ে তার ধুম নাই, পাড়াপড়শিদের চোখে ঘুম নাই। রেহেনা গেল রাহিদের বাসায়। যে দেখল বাবা মেয়ে একসাথে খেতে বসেছে। রাহি উঠে যেতে গেলে রেহেনা তাকে নিষেধ করে, নিজে যে ওখানে বসে পড়ল। রাহি ভাত বাড়ার জন্যে প্লেট নিলে রেহেনা জানালো সে খেয়েই এসেছে। কোনো মতে গ্লাসে পানি ঢালল রেহেনা। রুবেলকে রেহেনা তার ননদের বিয়ের আর বাকি পারিপার্শ্বিক বিভিন্ন কথা জানালো। রেহেনা প্রস্তাব দিয়ে বলল, ভাই, আমি রাহিকে নিয়ে যেতে চাচ্ছি। আসলে এখানে আসার পর ও ভার্সিটি ছাড়া কোথাও যায় না, আর আমিও যাই না কোথাও যে সাথে করে নিয়ে যাব। সারাদিন একলা গুমোট মেরে বসে থাকে ঘরে। রুবেল সাহেব রাহিকে মমতায় জিজ্ঞেস করলেন, যেতে চাস আম্মা? কয়েকটা দিন ঘুরে আসো। আমার ট্রেনিং পড়েছে ঢাকায়, নইলে আমি আসতাম তোমাদের সাথে। তোমাকে এখানে একা রেখে যেতেও সংকোচ লাগছিল। রাহি তার বাবাকে ছেড়ে কখনো কোনোদিন একটা দিন কাটায়নি, আর ফুপিকে না করতেও পারছে না। তার জন্যে বাবা অনেক কষ্ট পেয়েছে। না, তার জন্যে বাবাকে আর কষ্ট পেতে দিবে না। তার বাবা যা চাইবে তাই হবে। রাহি নিচু স্বরে জানালো, আচ্ছা বাবা, তুমি যা বলবা তাই। রুবেল আশ্বস্ত করে বললেন, তোর যদি মন না চায় যাস না, তোর প্রায়োরিটি আগে আমার কাছে। রাহিম লান হেসে বলল, না বাবা, ঘুরে আসি। ঘরে সারাদিন একা থাকা হয়, আর ফুপি তো আছেই সাথে। রেহেনা উৎসাহিত হয়ে বলল, তাহলে তো হয়েই গেল, তুই প্যাকিং শুরু করে দে। কাল না হয় মা মেয়ে মিলে শপিংয়ে গিয়ে জামা কিনে আসব। রাহি শান্ত গলায় বলল, না ফুপি, বাবা আমাকে এমনিতে অনেক জামা কিনে দেয়। রেহেনা রাহির মাথায় মুচকি হেসে হাত বুলিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল।
বেশ কয়েকদিন পর রুবেল সাহেব হাঁক ছেড়ে ডাকলেন, এই রাহি, কই তুই? তোর ফুপি আর প্রান্ত নিচে ওয়েট করছে মা, জলদি আয়। রাহি এদিকে নার্ভাস ফিল করছে, অনেকদিন পর কোথাও বেরোচ্ছে তার বাবাকে ছাড়া। যথাসম্ভব নিজেকে পরিপাটি করে নিল। ফুপি এমনিতেও জোর করে পরের দিন শপিডে গিয়ে কয়েকটা জামা আর জুতা কিনে দিয়েছিল, আবার বাবাও কিনে নিয়ে আসছে। বাবা আমার টেস্ট বোঝে, তাই জামাগুলো পছন্দ হয়েছে, কিন্তু ফুপি বেশি ভারী কাজওয়ালা জামা কিনে দিয়েছে, সাথে শাড়িও। কি আর করা, সবগুলোকে প্যাক করে নিয়েছি। রাহি ব্যাগ নিয়ে বেরোলে রুবেল তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে নিল। বাবা মেয়ে মিলে দুজন একসাথে নামল। প্রান্ত বিরক্ত হয়ে গজগজ করে বলল, মেয়ে মানুষের সাজে এত বেশি কেন সময় লাগে আজ বুঝলাম। গরম লাগে মা, ওরে নিয়ে যাওয়া কি খুব জরুরি? তখনই রুবেল আর রাহি উপস্থিত। প্রান্তকে কিছু বলতে যাবে রেহেনা, তার আগেই তাদের দেখে তিনি প্রান্তকে দাঁত কটমট করে ইশারায় চুপ করতে বললেন। রেহেনা মুগ্ধ হয়ে বলল, মাশাল্লাহ, আমার পরিমা। রাহির দিকে তাকিয়ে প্রান্তের বুকের উপর দিয়ে হালকা হিমশীতল বাতাস বয়ে গেল। রাহির পরনে ছিল সাদা জামা, চুল খোপা করে মাথায় ওড়না, চোখ ভর্তি কাজল ছাড়া আর কোনো সাজগোজ নেই। গালের বাম পাশে পক্সের দাগটা একদম হাইলাইটারের মতো চকচক করছে, আর ডান পাশের কালো কুচকুচে তিলটাও মনে হচ্ছে উকি মারছে। হালকা চকলেট কালার ঠোঁটটা মনে হচ্ছে শুকনো মরুভূমি। একটু পরপর ঠোঁটটাকে ভিজিয়ে নিচ্ছে রাহি। এইটা দেখে প্রান্ত চোখ সরিয়ে নিল। প্রান্তকেও কম লাগছে না। পরনে ক্রিম কালার পাঞ্জাবি আর পায়জামা, চুল স্পাইক করা, হাতে ঘড়ি, চোখের কালো মণি সূর্যের আলোতে মনে হচ্ছে চিকচিক করছে। রেহেনা তাড়া দিল সবাইকে গাড়িতে উঠার জন্যে, নইলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। ওইদিকে গ্রামের দিক, ডাকাতের আশঙ্কা বেশি। রুবেল রাহির মাথায় চুমু দিয়ে গাড়িতে উঠাল। রাহিও বাবাকে একবার জাপটে ধরল। রুবেল সাহেব অনুরোধের সুরে বললেন, আমাকে ছাড়া ও কখনো থাকেনি, প্লিজ একটু খেয়াল রাখিস আমার পুতুলের। জানি না ও কি জন্যে এত চেঞ্জ আর এত টেন্স থাকে। আশা করি এই ভ্রমণে তার সব গ্লানি মুছে যাবে। রেহেনা আশ্বস্ত করে বলল, চিন্তা করিও না ভাই, আমি ওর মাই, আমার মেয়ের যত্ন নেব, ফি আমানিল্লাহ। রুবেলও সবাইকে বিদায় দিয়ে নিজের যাওয়ার টিকিট কাটতে লাগল। গাড়ি চলছে আপন গতিতে। প্রান্ত সামনে, তার পাশে রেহেনা, পিছনে একা রাহি বসে আছে জানলার ধারে। শেষ যখন সে শহর ছেড়েছিল তখন রাহি বাসে থেকে দেখেছিল সামির আর মিথিলাকে বাইকে উঠে ঘোরাঘুরি করতে। তারা অনেক হাসাহাসি করছিল। তাদের দেখে রাহি মুখটা ভিতরে ঢুকিয়ে নিয়েছিল। বাবা সাথে থাকায় চিল্লিয়ে কাঁদতে পারেনি, নিঃশব্দে ডুকরে কেঁদে উঠেছিল। ভিতর ভিতর তাকে ভেঙে গুড়িয়ে ফেলেছিল। তাদের সেদিনের চুমুর দৃশ্য মনে পড়লেই বুকটা ধক করে ওঠে। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু স্মৃতি রেখে যায় অনেক। স্মৃতিগুলো যা পোড়ায় অনেক। বুকের বাঁ পাশটা কেমন অসহ্য চিনচিন ব্যথা করে। যদি এই ব্যথা মরণ নিয়ে নিত তাও হতো। রাহি মনে মনে আওড়াল, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। রাহি চোখের জলের কোনাটা মুছে বাইরের দিকে তাকাল। প্রান্ত অনেকক্ষণ যাবৎ দেখছে রাহি জানলার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখে তার অনেক কথা, কিন্তু মুখে নেই। প্রান্ত কড়া গলায় বলল, এখানেও এসে জানলা খুলে শোক পালন করা যাবে না, বলে দে তোর ভাতিজিকে মা। রাহি চোখ বন্ধ করে শান্তভাবে বলল, ফুপি, আমি একটু ঘুমাবো, বাড়তি নয়েজ যেন না হয়। প্রান্ত রাহির এমন কথা শুনে নিজের কান লাল করে ফেলল। কিছু বলতে যাবে, তার আগে রেহেনা প্রান্তর হাত চেপে ধরল যেন কিছু না বলে। ঘণ্টাখানেক হয়ে গেল গাড়ি ছাড়া তাদের। রেহানা ভাবল মাঝ রাস্তায় কিছু খেয়ে নেওয়া ভালো। উনি আবার ভাত আর মুরগি রান্না করে নিয়ে এসেছেন সাথে। রেহানা একটু ক্লান্ত স্বরে বললেন, প্রান্ত, সাইডে গাড়ি থামা, খেয়ে নে। প্রান্ত গাড়ি থামিয়ে ক্ষুধার্ত কণ্ঠে বলল, তুমি খাবার এনেছো আগে বলবা না? আমি কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, খিদে পেট চোচো করছে। রেহানা পিছন ঘিরে রাহিকে ডেকে বললেন, রাহিমা, উঠ, খেয়ে নে, রাস্তা এখনো অনেক বাকি। রাহি চোখ বন্ধ করে জানাল, না ফুফি, খেলে বমি কন্ট্রোলার হবে না। এমনিতে বদ্ধ কিছুতে জার্নি করলে আমার অনেক বমি হয়, আর বাসা থেকে আজ আসার সময় বমির ট্যাবলেট খেয়ে বের হয়েছি, তারপরেও এখন লাগছে। এখন যদি খাই কোনো কিছু, বমি করে ভাসিয়ে দেবে গাড়ি। প্রান্ত দ্রুতভাবে বলল, না মা, দিও না খেতে, আমার সাধের গাড়িতে বমি করে নষ্ট করে ফেলবে। রেহানা এক ধমক দিয়ে বলল, এই চুপ, বেশি বকিস তুই। রাহি আবারও চোখ বন্ধ করে বলল, ফুফি, আমি সত্যি খাবো না, আমাদের জার্নিতে খেলে খুব প্রবলেম হয়, তোমরা খাও। রেহানা আর কি করবে, প্রান্তকে নিয়ে খেয়ে নিল। গাড়ি এক সাইডে করে। মিনিট 20 পর গাড়ি আবারও চলছে আপন গতিতে।
প্রান্ত আর চোখে মাঝে মধ্যে রাহির দিকে তাকাচ্ছে। হালকা সূর্যাস্তের আলোতে রাহির হলদেটে ফর্সা গাল কেমন চকচক করছে। প্রান্ত আপন মনে বিড়বিড় করে বলল, প্রান্ত, ভুলে যাস না, সে তোর কাজিন হয়। আর এরকম বোরিং মেয়ের দিকে ভুলেও নজর দিস না, যে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। চোখ ফিরা। আর তোর আর ওর সম্পর্ক দা কুমড়োর থেকে খারাপ। কিন্তু ও এত সুন্দর কেন? ঘণ্টা তিনেক পর তারা পৌশালীপুর গ্রামে। সন্ধ্যাও হয়ে গেছে। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। গাড়িটা কোনোরকমে পার্ক করে প্রান্ত নেমে আসল। রাহি নিজের ব্যাগ নিজে ধরে আছে। প্রান্ত উঠানোর আগেই সে নিজে উঠিয়ে চলে আসে। প্রান্ত নাক ফুলিয়ে বলল, অলওয়েজ এক রখা। প্রান্ত তাঁর আর তার মায়ের ব্যাগ নিয়ে সামনে হাঁটা দিল। রেহানা আর রাহি একসাথে হাঁটছে। চারপাশে দেখে কিছু লোক দেখে মনে হলো কাজ থেকে বাড়িতে ফিরছে তারা। কলিং বেল বাজাতে একটা 18 বছর বয়সী এক মেয়ে দরজা খুলল। দরজা খুলেই একটা চাপা চিৎকার। রাসনা দরজা খুলে অবাক হয়ে বলল, প্রান্ত, তুমি? পিছনে যে রেহানা আর রাহি আছে বেচারি মনে হয় দেখেনি। প্রান্ত ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। প্রান্ত রাসনাকে সাইড করে দিয়ে বলল, রাসনা, প্লিজ সাইড হ, আমি অনেক ক্লান্ত। রেহানা ফুপিকে সালাম দিল মেয়েটি। তারপর রাহির দিকে এক নজর তাকালো। নজরের পর্ব শেষ হলে সে রেহানা ফুপিকে নিয়ে ভিতরে গেল। রাহি ভিতরে ঢুকে দেখল গ্রামের বাড়ি হলেও বাড়ির ভিতর সাজসজ্জায় ভরপুর। হয়তো এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। আস্তে আস্তে গুটি কয়েক পায়ে এসে ভিতরে প্রবেশ করছে। সে দেখল রেহানা ফুপির মতো এক মহিলা এসে ফুপিকে সালাম দিল। কথার ধরন দেখে যা মনে হল ইনিই ফুপির ননদ রিজিয়া। রিজিয়া মমতায় জিজ্ঞেস করল, কেমন আছো রাহিমা? এইভাবে নানান কুশলাদি বিনিময় হতে লাগল দুই ফ্যামিলিতে। আর প্রান্ত ভাইয়া সোফায় চিত হয়ে শুয়ে পড়েছে। রাহি এক নজর তাকিয়ে আবারও তাদের কথার মাঝে নিজেকে গুটিয়ে নিল। রাহিকে দেওয়া হলো একটা ঘর, যা বাড়ির কর্নারে আছে। মোটামুটি ঘরটা পরিপাটি। রাহি ব্যাগ থেকে নিজের হলুদ সালোয়ার কামিজ বের করে ফ্রেশ হতে চলল। রাহি যখন ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো তখন দেখল ঘরে আতরের সুবাস মন মাতানো। ঘরে হুট করে আতরের সুবাস কেন? রাহি ঘর থেকে বেরিয়ে গেল। অন্যের বাড়ি বেশি কিছু ভেবে কি হবে। ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে গেল সে। রাস্তা গুলিয়ে ফেলেছিল সে। ভাগ্যির সামনে প্রান্ত ফোনে কথা বলছিল। ওর পিছু পিছু সে এসেছে। ডাইনিংয়ে বসে যে যার মতো খাচ্ছিল। খাবারের আইটেমও অনেক। বাড়ির লোকের কথা শুনে মনে হলো কালকে থেকে মেহমান আসা শুরু হবে। ঘর ভর্তি মানুষে গিজগিজ করবে। প্রান্ত তার মাকে ফিসফিস করে বলল, মা, তোমার ভাতিজিকে বলে দিও এলোকেশী কন্যা সেজে এখানে এসেও যেন শোক পালন না করে, জানালার কাছে বসে। রেহানা ফিসফিস করে বলল, চুপ তুই। রাহি সব শুনতে পেয়েছে, কিছুই বলল না। এই লোক যে তাকে দেখতে পায় না সেটা তার কাছে অজানা না। তাই তার বলা কথাগুলো গায়ে মাখিয়ে লাভ নেই। সেদিনের মতো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে চলে গেছিল। রাহিও নিজের রুমে যেয়ে বিছানায় যেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। নতুন জায়গাতে ঘুম আসতে দেরি হচ্ছিল তার। ঘণ্টা দুয়েকের মাঝে সে ঘুমিয়ে গেছে। সকালবেলা। সকাল 8টায় রাহির ঘুম ভাঙল বাবার কোলে। এতক্ষণ ঘুমিয়েছে সে, ভাবতে মাথা চক্কর দিচ্ছে। বাবার সাথে টুকিটাকি কথা সেরে ফ্রেশ হয়ে নিল। রাতের জামা চেঞ্জ করে সাদা জামা পরে নিল। ধুতি পায়জামা, সালোয়ার কামিজ। নিচে এসে দেখল সবার অলমোস্ট নাস্তা খাওয়া শেষ। কি একটা বেশরম পরিস্থিতি। রাহিকে দেখে রেহেনা এগিয়ে এসে নাস্তার প্লেট দিল। সোফায় বসে নাস্তাটুকু খেয়ে রাহি রুমের দিকে যাবে তার আগে একটা পিচ্চি ছেলে হাত ধরে টানল। পিচ্চি ছেলেটি কৌতূহল নিয়ে বলল, এই সুন্দরী পরী, আমার সাথে খেলবা? রাহি মুচকি হেসে জিজ্ঞেস করল, তোমার নাম কি? নীভ হাসি মুখে বলল, আমার নাম নীভ। বলো না পরী, তুমি খেলবা আমার সাথে? রাহি ঠোঁট উল্টিয়ে বলল, আচ্ছা, আমাকে পরী মনে হয় কি দেখে তা শুনি? আমার তো ডানাও নেই। নীভ দাঁত বের করে বলল, তোমার মতো সুন্দর আমি দেখি নাই এই জন্য। আর মা বলে যে সুন্দর সবচেয়ে বেশি সে পরী হয়। আমার কাছে তুমি পরী। রাহি উৎসাহিত হয়ে বলল, আচ্ছা চলো, কি খেলবে? আমি তো এখানকার কিছু চিনি না, আমি তো মেহমান পিচ্ছি। নীভ রাহির হাত টেনে নিয়ে বলল, তুমি চলো তো আগে। নীভ যেখানে নিয়ে গেল সেখানে একটা ছোট বাগান আছে। সেখানে হরেক রকম ফুলে ভরা। নীভের সাথে আরও তার বয়সী কয়েকটা বাচ্চা খেলছে। সেখানে যে রাহি কি খেলবে ওদের সাথে বুঝতে পারছে না। তারা দেখি ছোটাছুটি খেলছে। দেখতে তাদের ভালোই লাগছে এক প্রকার। রাহির নজর গেল বাগানের এক পাশে একটা ফুলের উপর। ফুলটা তার পছন্দের খুব। কাঠগোলাপ কি সুন্দর গুচ্ছ হয়ে এক জায়গাতে আছে অনেকগুলো। রাহি হাত দিয়ে একবার ছুঁয়ে দিল। এইভাবে তাদের সাথে রাহিও খেলতে লেগে পড়েছে। এরই মাঝে নীভ কাঠগোলাপের একটা ক্রাউন করে রাহির মাথায় পরিয়ে দিল। আশেপাশে যারা ছিল সবাই এই বাচ্চার কাজ দেখে হেসে দিচ্ছিল। আমিও অবাক হয়েছি নীভের এইরকম কাজ দেখে। নীভ হল রিজিয়া ফুফির দেবরের ছেলে। তারাও বিয়ে খেতে এসেছে।
নীভ হাসতে হাসতে বলল, পরি, তুমি ছোট, আমি তোমাকে ধরি। রাহি চিন্তিত গলায় বলল, আচ্ছা, পরে গিয়ে ব্যথা পেলে? নীভ বীরত্বের সাথে বলল, আমি প্রতিদিন হরলিক্স আর দুধ খাই, আর আমি মাম্মা স্ট্রং বয়, কিচ্ছু হবে না, তুমি যাও। নিভের এরকম কথা শুনে রাহি অবাক হয়ে গেছে। এমনিতে রোদে তাদের সাথে খেলতে যেয়ে ঘেমে নিয়ে একাকার। রাহি আবার ছুট দিল। মাথায় তার এখনও কাঠগোলাপের ক্রাউন। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে বাড়ির লম্বা রাস্তায় চলে এসেছে। পিছন ফিরে নিভকে দেখতে যেয়ে রাহি খেল এক ধাক্কা। ধাক্কা খাওয়ার ফলে সে নিচে পড়ে গেছে। রাহি চোখ তুলে তাকালে দেখে একটা পুরুষ তার সামনে। ঠিক পুরুষ না, সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ফর্সাই, কিন্তু খুব দুধে আলতা তা না, চাপা ফর্সা। এই জন্য উজ্জ্বল শ্যামলা, চাপ দাড়ি, চুলগুলো ভীষণ ঘন হওয়ার কারণে ওপরের দিকে তুলে রেখেছে। আর সবচেয়ে যা আকর্ষণীয় ছেলেটার মধ্যে তা হলো তার ধূসর চোখের মণি। গায়ে তার জিম করা বডিতে পারফেক্ট টি শার্ট, 3/4 প্যান্ট পরে আছে। দেখতে মাশাল্লাহ একজন সুদর্শন পুরুষ। রাহি ঘেমে যাওয়ার কারণে গলাতে তার চুলগুলো কেমনভাবে লেপ্টে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। দৌড়াবার কারণে শ্বাস ওঠানামা হচ্ছে তার। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রাহির দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। সুদর্শন ছেলেটি হালকা হেসে বিড়বিড় করে বলল, মীরা। রাহির খেয়াল হলো নিচে পড়ে যাওয়ার কারণে ওড়নাটাও সরে গেছে। কোনো ফাঁকে নিচে পড়ে গেছে সে বুঝতে পারেনি। ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে চলে গেল। নীভ দূর থেকে দৌড়ে এসে বলল, পরিপু, কেমন করে ধ্রুব ভাইয়ার সাথে ধাক্কা খেয়ে পড়েছ? ওঠো জলদি। রাহি নিজের শরীর ঝাড়তে ঝাড়তে অবাক হয়ে জিজ্ঞেস করল, ধ্রুবকে? নীভ ঠোঁট উল্টে বলল, আরে ধ্রুব ভাইয়াকে চেনো না? উনি আমার ফুফাতো ভাই হয়, পারভিন ফুপির ছেলে। রাহি নিচু স্বরে বলল, ও। নীভ আস্তে করে রাহির ঘাড়ের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি একটু ভাইয়ার কাছ থেকে দূরে থাকবে? রাহি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? নীভ নিচু স্বরে বলল, আসলে আপু, মাও আমাকে ভাইয়ার সাথে কথা বলতে না করে, তবু আমি কথা বলি ভাইয়ার সাথে, মাঝে মধ্যে ভিডিও কলে। আসলে ভাইয়া তো এখানে থাকে না, ভাইয়া তো থাকে লন্ডনে, বিয়েতে আসছে। আর ধ্রুব ভাইয়া অনেক রাগী, রাগ উঠলে কেমন বিড়বিড় করে আর জিনিসপত্র ভাঙচুর করে। রাহি আর কথা বাড়াল না। নীভের হাত ধরে ঘরের ভিতরে রওনা দিল। যাওয়ার পথে নীভের মায়ের সাথেও দেখা হল। বেশ রসিক মহিলা উনি, ভালো কথা বললেন। আমি নীভকে ওর মায়ের কাছে দিয়ে ওয়াশরুমে গেলাম গোসল করতে। গোসল সেরে এসে হালকা রঙের একটা জামা পরে বের হয়ে গামছা নিয়ে চুল মুচ্ছি। বারান্দার দিকে একটু এগুলে দেখলাম প্রান্ত ভাইয়া খুব আয়েশ করে তার কাজিনের সাথে এক কোনায় কথা বলছে। মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা চলছে তাদের মাঝে। প্রান্ত ভাইয়া কেমন আঙুল নাচিয়ে নাচিয়ে বলছে কথাগুলো। আসলে প্রান্ত ভাইয়াও দেখতে সুন্দর, ধবধবা ফর্সা, মরহুম ফুপার মতো। চুল পাতলা হওয়ার কারণে সামনে এসে পড়ছে ওনার চুলগুলো। রাহি এতক্ষণ ওদের দেখছিল। চোখ একটু সোজা করে তাকালে দেখে সামনের বারান্দায় সকালের ছেলেটা দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাহনিতে রাহির কেমন জানি অস্বস্তি লাগছে। নিজের দিকে তাকালে দেখে ওড়না নাই, তার টনক নড়ল। আবার ছেলেটার দিকে তাকালে দেখে সে এখনও তাকিয়ে আছে। রাহি এক দৌড়ে রুমের ভিতরে যেয়ে ওড়না আগে নিল। আজকে নাকি বাড়িতে সঙ্গীত আর মেহেদি হবে, তাই বাড়ির মেয়েরা সবাই সবুজ কালার সিলেক্ট করেছে। যে যাই পড়ুক, কালার সবুজ হতে হবে। রাহি যাবে না ভাবছে, কিন্তু নীভ সবুজ পাঞ্জাবি পরে এসে রাহিকে জোর করে পাঠালো রেডি হতে। ভাবছে সালোয়ার কামিজ তো সে পরেই থাকে, যে কদিন অনুষ্ঠান হবে দেশি স্টাইলে শাড়ি পরবে শুধু। সন্ধ্যাবেলা বাড়িতে প্রচুর লাইটিং দেওয়া হয়েছে। যদিও বিয়ে দুদিন বাদে, কিন্তু বাড়ির পরিবেশ এখন থেকেই ঝলমল করছে। রাহি কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে। ফর্সা গায়ে কেমন যেন উপচে পড়ছে কালারটা। চুল খোপা করে সামনে কিছু ছেড়ে দিয়েছে। আর যেহেতু কাঠগোলাপ তার প্রিয় ফুল, সেটা দিয়ে খোপা সেট করে দিয়েছে সে। নো তার বালি সিস্টেম, যা সে সবসময় পরে। কানে সিম্পল দুল, টিপ তার ভাল লাগে না তাই পরেনি। আঙুলে অ্যান্টিক আংটি পড়েছে। এতক্ষণ নীভ বসে বসে রাহির এইসব দেখছিল। নীভ মুগ্ধ হয়ে বলল, সবুজ পরি, আমি বড় হলে তোমাকেই বিয়ে করব কিন্তু। রাহি হাসতে হাসতে বলল, আচ্ছা, তখন আমার দাঁত না উঠে গেলে হলো।
নিভ রাহির হাত ধরে বাহিরে নিয়ে গেল। চারপাশে কত মানুষ, অথচ কাউকেই চেনে না সে। প্রান্তকে দেখল সে তার কাজিন রাশনার সাথে আবার সকালের মতো চিপকে কি কথা বলছে। রাহি নিচে আসাতে প্রান্তর চোখগুলো তার দিকে গেল। এক মুহূর্তের জন্য চোখ আটকে গেলেও সে আবার রাশনার দিকে তাকাল। রাশনাকেও সবুজ লেহেঙ্গাতে পরীর মতো লাগছে। রামিসার মেহেদিতে সবাই কত আনন্দ ফুর্তি করছে। রাহিকে একজন মেহেদি আর্টিস্ট নিয়ে গেল মেহেদি দেওয়ার জন্য। রামিসা ডেকে পাঠিয়েছে তাকে। এখানে এসে রামিসার সাথে যদিও কথা হয়নি, কিন্তু মেহেদি দিতে বসে অনেক কথা হলো। মনে হচ্ছিল সে নতুন এখানে, কেমন মিশুক সব মেয়েরা এখানকার। 1 ঘন্টার মধ্যে রাহির 2 হাতের উপর নিচ একদম কবজি পর্যন্ত মেহেদি দিয়ে ভরিয়ে ফেলেছে। রাহি না করেছিল অনেকবার এত করে না দিতে, কিন্তু রামিসার জন্য দিতে হলো। রাহি ওখানে বসে মেহেদি শুকোতে লাগল। রাশনা এসে মিউজিক চালু করে একটা ডান্স দিল। রাহিকে অনেকবার ডাকল, কিন্তু সে এইসব পছন্দ করে না, তাই গেল না। রাহির মেহেদি শুকনো হয়ে গেছে অলমোস্ট। সে শাড়ি সামলে উঠে মেহেদি উঠার জন্য নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে। রাহি হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে। লাইটিংয়ের কারণে পুরা বাড়ির লুক চেঞ্জ। হুট করে ঘরে যাওয়ার রাস্তার লাইট অফ হয়ে গেছে। রাহির হাতের কাছে ফোন নাই যে লাইট অন করবে। একটু একটু করে আগাচ্ছে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। রাহিকে কে পিছন থেকে হ্যাচকার টান দিয়ে দেয়ালে চেপে ধরল। এরকম আকস্মিক আক্রমণে রাহির মুখ দিয়ে একটু মৃদুর চিৎকার বের হল। হালকা আলো শুধু ওই ব্যক্তির চোখে পড়ছে। চোখের রং ছিল ধূসর। ধ্রুব অন্ধকারে ফিসফিস করে বলল, হুশ, ইটস মি মীরা। তার এমন করে ফিসফিসিয়ে বলাটা কেমন এই ভয়ঙ্কর পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলছে। রাহির পিঠের উপর মনে হচ্ছে হালকা শীতল বাতাস বয়ে গেল ছেলেটার এমন আওয়াজে কথা বলায়। রাহি তোতলাতে তোতলাতে উত্তর দিল, দেখুন, আমি কোনো মীরাখিরা না, আপনি ভুল মানুষকে ধরেছেন। ধ্রুব রাহির ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না। তুমি জানো, তোমাকে দেখার পর থেকে আমার মধ্যে কোনো কিছু ঠিক নেই আর। রাহি এই গরমের মধ্যেও ঠকঠক করে কাঁপছে। সমীরকে এত কাছে আসা তো দূরে থাক, কখনো হাত ধরতে দেয়নি। এই লোক কেমনে করে সাপের মতো পেঁচিয়ে জাপটে ধরেছে। 2 হাত দিয়ে ঠেললেও তার বলিষ্ঠ শরীরটা একটুও নাড়াতে পারছে না। লাইট চলে আসছে। এই আলোতে প্রথম আমি তাকে দেখলাম। তার চেহারা কি সুন্দর একটা মায়াভরা ভাব। তার ঠোঁটটা কেমন যেন জীর্ণ দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। নিভ চিৎকার করে বলল, ধ্রুব ভাইয়া, কি করছো? পরিচ্ছাড়ো। নিভ কোথা থেকে দৌড়ে এসে ধ্রুবকে তার ছোট ছোট হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু ধ্রুব এক চুল সরছে না। সে এক ধ্যানে রাহির দিকে তাকিয়ে আছে। নিভ আসাতে রাহির মনে হচ্ছে এখন নিঃশব্দের কান্নাটা প্রবল বেগে ধারণ করল। ধ্রুব ব্যাকুল হয়ে বলল, মীরা, তুমি কাঁদছ কেন? দেখো, আমি তোমাকে হার্ট করছি কি বলো? মীরা, তুমি প্লিজ কেঁদো না। এইভাবে ধ্রুব রাহির চোখ মুখ মুছতে লাগল। রাহির কান্নার গতি আরও বেড়ে গেল। এদিকে নিভ কি বলছে ধ্রুবকে, কিন্তু সে রাহির কান্না মুছতে ব্যস্ত। রাহি যখন দেখল ধ্রুবর হার্ট আলগা, তখন সর্বশক্তি দিয়ে ধ্রুবকে এক ধাক্কা দিল। ধ্রুব কিছুটা সরে ছিটকে পড়ল, থামিয়ে দিল। আবার রাহির দিকে এগোলে রাহি এক দৌড়ে নিজের ঘরে যেয়ে দরজা লাগাল। এদিকে ধ্রুবও তার পিছনে দৌড় দিল। দরজার কাছে যেয়ে দরজা ধাক্কাতে লাগল। ধ্রুব দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগল, মীরা, দরজা খুলো। এইভাবে দরজা বন্ধ করে কেন আছো মীরা? ভালো হবে না বলছি। এরকম নানান কথা ধ্রুব বলে যাচ্ছে। রাহি তো ঘরের দরজা লাগিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। দরজা মনে হচ্ছে ভেঙে যাবে। অনেকক্ষণ এরকম ধস্তাধস্তি চলার পর একসময় বন্ধ হয়ে গেল। রাহি ওইভাবে গুটিসুটি মেরে বিছানার চাদর ধরে বসে রইল। সেদিন সারা রাত রাহি নিজের রুমে ওইভাবে খাটে হেলান দিয়ে শুয়ে রইল। রাতে এইসব ভাবতে ভাবতে রাহি মাঝরাতে কেমন যেন কেঁপে উঠছিল। দরজা বন্ধ থাকার কারণে কেউ চাইলেও ডেকে উঠাতে পারেনি রাহিকে। সকালবেলা সূর্যের আলোর রশ্মি রাহির চোখে পড়ছে। রাহি আস্তে আস্তে চোখ খুলছে। সূর্যের আলো পড়ায় চোখ মুখ কুঁচকে উঠছে বারবার। চোখ খুলে নিজেকে শাড়ি পরিহিত অবস্থায় পাওয়া গেল। হাতে তার শুকনো মেহেদি লেগে আছে। রাতের কথা ভাবতেই তার শুকনো বুকটা আবারও ধক করে উঠছে। নিজেকে ফ্রেশ করার জন্য বাথরুমে যেয়ে ফ্রেশ হল। মেহেদি শুকিয়ে যাওয়ার ফলে উঠাতে রাহির কষ্ট হচ্ছিল। ভিজিয়ে রেখেছিল হাত মিনিট 20 মতো। শাড়ি খুলে নিজেকে সালোয়ার কামিজ পরিধান করল রাহি। বাইরে যাওয়ার সাহসটা কুলোচ্ছে না তার আর।
দরজায় কড়াঘাতের আওয়াজে রাহি ভয় পেলেও নিজেকে সামলে নিল যখন রেহেনা ফুফির আওয়াজ পেল। ঝটপট যে দরজা খুলে দিল। রেহেনা উদ্বিগ্ন হয়ে রাহিকে জড়িয়ে ধরে বলল, কিরে, তুই ঠিক আছিস? কাল রাতে কি পরিমাণ ভয় পেয়েছিলাম তুই জানিস? রাহির চোখে জল জমে গেছে। রেহেনা তাকে সান্ত্বনা দিচ্ছে বুকে নিয়ে। তারপর নানান কথা জানালো। কালকের ঘটনা যে ফুফি জানে সেটাও বলল। তারপর ধ্রুবর ব্যাপারে কাহিনী রেহেনা বলতে শুরু করল। ধ্রুব হল উনার ননদ রিজিয়ার ননদের ছেলে। ধ্রুবর বাবা বছরখানেক আগে একটা অফিস মিটিংয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। স্বামীহারার শোকে ধ্রুবর মাও একসময় অতিরিক্ত টেনশনের কারণে শ্বাসকষ্টের রোগ বাঁধিয়ে ফেলে নিজের মধ্যে। ধ্রুব ছোট থেকে একরকা আর রাগী। যা ওর চাই তা যে কোনো মূল্যে চাই। ধ্রুবর ফ্যামিলি অনেক উচ্চবিত্ত হওয়ার কারণে ধ্রুবর কখনো কোনো কিছুর কমতি হয়নি। ধ্রুবকে ছোট থেকে বাইরে রেখেছিলেন তার পিতা মরহুম আশরাফুল সাহেব। ছেলের এরকম স্বভাব নিয়ে তিনি বরাবরই চিন্তিত ছিলেন, তাই এই দেশ থেকে দূরে তাকে রেখেছিলেন। ধ্রুবর ছোট ভাই ছোটবেলাতে বন্ধ দরজায় আটকে পড়ে গিয়েছিল। লুকোচুরি খেলছিল তার ছোট ভাইয়ের সাথে। তার ছোট ভাই তার থেকে 5 বছরের ছোট ছিল। সে তার ভাইকে মজার ছলে আটকে দিয়েছিল যেন তাকে তার ভাই খুঁজে না পায়। কিন্তু ওই মুহূর্তে ধ্রুবর ভাইয়ের আয়ুষ শ্বাসকষ্ট উঠে গিয়েছিল বন্ধ থাকা অবস্থায়। রুম সাউন্ডপ্রুফ হওয়ায় সেদিন আয়ুষের ডাক ধ্রুবর কানে যায়নি। ধ্রুবকে তখন তার বাবা কি কাজে ডেকেছিলেন তার কাছে। ধ্রুবর মাথা থেকে এটা স্কিপ হয়ে গিয়েছিল যে তার ভাইকে সে খেলার ছলে রুমে লক করে আসছে। আধ ঘন্টা পর যখন তার মনে হলো তার ভাইকে সে ঘরে আটকিয়ে রেখে আসছে, তখন তাৎক্ষণিকভাবে দৌড়ে রুমের দরজা খুলল সে। দরজা খুলে দেখল তার ভাই নিচে পড়ে আছে বেহুশ হয়ে। চিৎকার দিয়ে সবাইকে একসাথে ডেকে নিচে নামালো। আয়ুষকে নিয়ে তখনই সবাই হাসপাতালে গেল। অক্সিজেনের অভাবে সেদিন আয়ুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তখন থেকে ধ্রুব মানসিকভাবে কেমন যেন হয়ে যায়। তার বাবা মা তাকে কখনো দোষারোপ করেননি, কিন্তু ছেলে হারানোর শোকে তারা পাথর হয়ে গিয়েছিলেন। এদিকে ধ্রুবরও অবস্থার অবনতি ঘটছে। রাতের বেলা নিজেই চিৎকার করে কেঁদে ওঠে। এরকম অবস্থা দেখে ধ্রুবকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল তার বাবা মা। যত বড় হয়েছে ততই তার এই পাগলামিটা বাড়ছিল। শেষে তারা শেষমেশ সিদ্ধান্ত নিল ধ্রুবকে বাইরে পাঠিয়ে দেয়ার। ধ্রুব বাইরে যেও একটা সাইকোলজিস্ট লোকের আন্ডারে ছিল। তার এরকম পাগলাটে বিহেভিয়ার তখন শুরু হয় যখন তার মনে পড়ে তার ভাই চোখের সামনে কিভাবে খেলার ছলে মারা গেছে। তার ভাই মারা যাওয়ার কারণে সে নিজেকে দোষারোপ করে। তার মাথা থেকে এই স্মৃতিটুকু মুছে দেওয়ার জন্য তখন ডাক্তার একটা স্ট্রং ড্রাগ ধ্রুবর ওপর অ্যাপ্লাই করে। ধ্রুবর ওপর ওষুধটা কাজ করলেও নতুন একটা সমস্যা দেখা দিল। তা হলো সে যখনই ঘুমাতো স্বপ্নে এমন এক নারীকে দেখত যে তার সামনে আসত। ঘুম ভাঙলেই তখনই মীরা মীরা বলে চিৎকার দিত। স্বপ্নে দেখা ওই নারীটাকে ধ্রুব নাম দিয়েছে মীরা। স্বপ্নে দেখা ওই নারীর প্রেমে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল। ওই নারীকে সামনে আনার জন্য সে জিনের সাহায্যও নেয়, কিন্তু ফলাফল তাতে আরও বিগড়ে যায়। ধ্রুবর সাইকো ভাবটা সিরিয়াস রূপ ধারণ করে। কোনো নারীর সংস্পর্শে না নিজে এসেছে আর না কোনো নারীকে আসতে দিয়েছে। বিগত 7 বছর ধরে সে জিনের মাধ্যমে মীরা নামক অদৃশ্য নারীটাকে সামনে আনত, কিন্তু ব্যর্থতার শিকার হতো সে। নিজেকে কন্ট্রোল রাখার জন্য সে সব উপায় অবলম্বন করত। নিজের এমন সাইকো ভাবটা থাকলেও বিজনেসের ক্ষেত্রে তার মতো চালাক দ্বিতীয়টি নেই লন্ডনে। কত শত ফোন দিয়ে এটেছে তাকে মেরে ফেলার, কিন্তু সে সব সময় পার পেয়ে গেছে। তার মা যখন জানল তার ছেলে জিনের সাহায্য নিচ্ছে, তখন ধ্রুবর শরীর ইমামকে দিয়ে বন্ধ করে দেয়। ধ্রুবর সব কিছু মুছে গেলেও মীরা নামের সেই অদৃশ্য নারীকে সে মুছতে পারেনি, আর মনেও হয় না কখনো মুছবে। কারণ ওই মীরা নামক অদৃশ্য নারীকে সে বিগত 7 বছর ধরে বাস্তব ভেবে ভালোবেসে আসছে। রাহি শুয়ে সব কথা শুনল। তার মাথা ঘুরাচ্ছে যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে ছেলেটা গেছে। রেহেনা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমে তার ভাই, পরে বাবা, তারপর মা, সবাইকে হারিয়ে ধ্রুব এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। যতক্ষণ কোনো মনোবিজ্ঞানী ডাক্তারের আন্ডারে থেকে মেডিসিন নেয় ততক্ষণ ভালো থাকে। তাকে এই মেডিসিন দেয়া হয় পুরনো স্মৃতি মোছার জন্য, কিন্তু স্বপ্নের ওই নারীকে সে মুছতে পারেনি। কাল ওর মায়ের বার্ষিকী ছিল, এই জন্য দেশে আসছিল। বিয়ে বা রিলেটিভের প্রতি তার কোনো ইন্টারেস্ট দেখায় না। তোকে এরকম করার কারণ আমি এখনও বুঝতে পারছি না। নিভ সেদিন যে না বললে বুঝতে পারতাম না আমরা।
রেহেনা কিছুক্ষণ থেমে বলল, ধ্রুবকে জোর করে এসে নিয়ে গেছে তার ডাক্তার। তিনি জানতেন ধ্রুব পুরনো কিছু দেখলে পাগলামি স্বভাব দেখাবে। আমরাও এই সব দেখে এক প্রকার শকে গেছিলাম। ধ্রুবর পাগলাটে স্বভাব অনেক ভয়ঙ্কর। রাহি শুয়ে এখনও ভাবছে যে সে নিজেও সাইকোলজি স্টুডেন্ট। তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে মানুষ অতিরিক্ত প্রেশারের শিকার হলে সব গুলিয়ে ফেলে এবং বিভিন্ন উদ্ভট বিহেভিয়ার করে। সেইবারের মতো রাহি আরও একটা কথা জানতে পারল রাসনা আর প্রান্তর সম্পর্কের বিষয়ে। তারা বিগত ৩ বছর ধরে সম্পর্কে আছে, কিন্তু কাউকে জানায়নি তারা। প্রান্তর ইচ্ছা ছিল রাসনা ভার্সিটিতে উঠলে একেবারে বিয়ের কথা বলবে, কিন্তু রাসনা মুখ ফসকে আগেই সব ক্লিয়ার করে দিয়েছে, যার ফলে প্রান্তকেও স্বীকার করতে হয়েছে তাদের সম্পর্কটা। রাহি গায়ে হলুদ আর বিয়ে ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি, বেশি মানুষজন পছন্দ না তার। কিন্তু এই কয়েকদিনে রাসনার সাথে সে ভালোভাবে ভাব জমাতে পেরেছে। রাসনার সাথে ফোন নম্বরও অদলবদল করেছে। প্রান্ত চিৎকার করে ডাকল, রাসনা এদিকে শুন। রাসনা ভেংচি কেটে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন গরুর মতো চিল্লাও কেন? প্রান্ত তেড়ে এসে বলল, আমাকে সার বললি? তোর সাহস তো কম না, পুকুর পাড়ের পেয়ারা গাছের পেতনি। প্রান্তর এমন তেড়ে আসা দেখে রাসনা ভয়ে রাহির পিছনে লুকিয়ে গেল। প্রান্ত দাঁত মুখ খিচিয়ে বলল, বের হও ওখান থেকে, তোর সাহস কম না তো, তোর দাঁত ভেঙে ওই পুকুরের মাছের খাবারের যোগান দেব আমি। রাসনা রাহিকে জাপটে ধরে আর্তনাদ করল, আপু বাঁচাও, নইলে এই খবিশ লোক আজকে আমার সুন্দর দাঁতগুলো নিয়ে ছিনিমিনি খেলবে। রাহি এদের দুজনের মাঝে নিজেকে এলিয়েন ভাগছে, আবার ভালোও লাগছে এমন খুনসুটিময় ভালোবাসা দেখে। কয়জন পায় মনের মতো মানুষকে নিজের জীবনসঙ্গী রূপে পাওয়ার? প্রান্ত খোঁটা দিয়ে বলল, কার পিছে লুকাচ্ছিস? যে নিজের শোক লোকায়, যে নিজের কষ্টটুকু প্রকাশ করতে ভয় পায়, যে তারে ছেড়ে তার বান্ধবীর সাথে লটরপটর করে, তাকে ভেবে নিজের ক্ষতি করছে যে মেয়ে, তার কাছে যাস কেন? এদিকে আয় তুই, তোর খবর আছে। প্রান্তর এমন কথায় রাহির ভিতরটা নাড়া দিলেও মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করল সে। রাসনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, সব জেনে থাকার পরেও কেন তুমি আপুর সাথে অমন মিসবিহেভিয়ার করো? প্রান্ত চোখ মুখ শক্ত করে বলে উঠল, ওর বোঝা উচিত কখনো কারো জন্য জীবন থেমে থাকে না। যাকে ভেবে সে শোক পালন করছে, সে তারই বান্ধবীকে নিয়ে দিনের পর দিন বিছানায় সুখ পালন করছে। তার দেখিয়ে দেওয়া উচিত যে স্বামীর জন্য রাহি যোগ্য নয়, বরং রাহির নখের যোগ্যও নয় স্বামীর। প্রান্ত তার কথা শেষে ওই জায়গা নিঃশব্দে ত্যাগ করল। রাসনাও সেই সাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাসনা শুরু থেকে সব কিছু জানে। প্রান্ত তাকে বলেছে সেই যখন থেকে রাহি তাদের বাসার নিচে ভাড়াটিয়া হিসেবে আসে। রাহির সমস্ত কিছু জানে, কারণ রাহির যে বান্ধবী নামে বিষধর প্রাণীটি তার ফুফুতো বোন মিথিলা। মিথিলা তার সাথে সম্পর্কে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। একবার মিথিলা প্রান্তর বাড়িতে এসে তার সাথে তার রুমে ফিজিক্যাল হওয়ার ট্রাই করেছিল। তখন প্রান্ত কষিয়ে মিথিলাকে চড় মেরেছিল, কিন্তু মিথিলা বাইরে এসে বলে প্রান্তই তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চেয়েছিল, কিন্তু রেহেনা বেগম ছেলের সাথে ছিলেন বলে মিথিলাকেও তিনি থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেন। সেই থেকে তাদের সাথে প্রান্তদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রান্তর ফুফু মাঝে মধ্যে লুকিয়ে তার মায়ের সাথে কথা বলেন, কিন্তু মিথিলার বাবার অহংকার বেশি থাকার কারণে তিনি জানিয়েছিলেন যদি ওই বাড়ির কারো সাথে উনি সম্পর্ক রাখেন তাহলে প্রান্তর ফুফুকে তিনি তালাক দেবেন। নিজের সংসার বাঁচাতে গিয়ে তিনি নিজের ভাইয়ের বউয়ের সাথে লুকিয়ে কথা বলেন। ফ্ল্যাশব্যাক। 1 বছর আগে প্রান্তর বর্তমান কোম্পানিতে জয়েন দেওয়ার আগে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে গেছিল। সেই সূত্রে রাহির ভার্সিটিতে প্রান্ত প্রফেসরের সিভি জমা দিতে গেছিল। রাহির সাথে কখনোই প্রান্ত সোজা মুখে কথা বলেনি ছোট থেকেই। রাহিও আগে থেকে চুপচাপ স্বভাবের থাকলেও সহ্যের সীমা পার হলে প্রান্তকে উল্টো বাঁশ মেরে দেয়। যখন প্রান্ত সিভি জমা দিয়ে বের হয়ে আসে প্রিন্সিপালের রুম থেকে, তখন একটা ক্লাসরুমের পাশ দিয়ে ক্রস করে আসার সময় দেখে রাহিকে, যেখানে রাহি দাঁড়িয়ে চোখ দিয়ে জল ফেলছে। রাহির এমন ফেস দেখে প্রান্ত আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেল দুজন ছেলে মেয়ে একে অপরের সাথে লেপ্টে বিশ্রীভাবে চুমু খাচ্ছে। এমন কিছু দৃশ্য দেখে প্রান্তর চোখ কপালে উঠে গেছে। মিথিলা যখন তার মুখ সরালো সামিরের কাছ থেকে, সামনে আসলো, তখন প্রান্তর অবাকের চরম পর্যায়ে গেছে যে মিথিলা এতটা জঘন্য হয়ে গেছে। আরেকটু যখন এগিয়ে গেল, তখন দেখল সামির নামে ছেলেটা রাহিকে বিশ্রী হেসে উল্টাপাল্টা কিছু বলছে। ছেলেটা আউল ফাউল বকেই যাচ্ছে, কিন্তু রাহি কিছু বলছে না দেখে প্রান্ত এগিয়ে আসবে ঝাড়ার জন্য। তখনই মিথিলার আওয়াজ শুনল। মিথিলার বলা প্রত্যেকটা কথা তার অবাকের চরম পর্যায়ে চলে গেলেও রাহি নিশ্চুপ থাকতে দেখে রাগে শেষ পর্যায়ে চলে গেছে সে।
প্রান্তর ধারণা অবুঝের মতো চেয়ে না থেকে সেদিন যদি সে মুখ তুলে জবাব দিয়ে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিত, আজ এই আকাল লাগত না তার। সে তামাশা দেখে চোখের জল ফেলছিল। সেদিন যদি দুজনকে ইচ্ছে মতো ধুয়ে দিত, আজ এত দুর্দশা আসত না। বর্তমান রাসনা রামিসার সাথে এইসব বিষয়ে আলোচনা করছিল। রামিসাও আফসোস করছে যে রাহির ওপর দিয়ে ছোট বয়সে কি ঝড়টাই না গেছে। রামিসার বিয়ে খুব শান্তিমতো নির্বিঘ্নে কেটে গেল। বিয়ে শেষে রেহেনা, প্রান্ত আর রাহিও বাড়ির পথে রওনা দিল। সিদ্ধান্ত নিল রাসনার এইচএস এক্সামের আগ দিয়ে আক্ত করিয়ে রাখা হবে। প্রান্ত যখনই এইভাবে বিদায় নেয় তখনই রাসনা কাঁদে, আজও ব্যতিক্রম নয়। রাসনা যখন কাঁদতে আরম্ভ করল তখন প্রান্ত তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট আবদ্ধ করে শুষে নিতে লাগল। তাদের রিলেশনে আজ প্রথম কিস। জড়িয়ে ধরেছিল সেও প্রান্তকে। প্রান্ত রাসনাকে ছেড়ে দিয়ে বলল, তোর এরকম ভ্যা কান্না বোরিং আর পুরনো হয়ে গেছে, তাই নিউ টেস্ট দিলাম। আশা করে শুধু তুই না, আমিও যেন এই বিচ্ছেদ আক্ত হওয়ার আগ পর্যন্ত এই স্বাদ মনে রাখতে পারি। প্রান্ত রাসনাকে ছেড়ে দিয়ে তার ঠোঁটে আবার টুপ করে কামড় দিয়ে বেরিয়ে যায়। রাসনা লজ্জায় লাল নীল হয়ে যায়। লন্ডন। ধ্রুব চিৎকার করে তার ডাক্তারের ওপর ক্ষেপে বলল, ইউ ডিড নট ডু দ্য রাইট থিং মিস্টার স্মিথ। ইউ নো দ্যাট আই ফাউন্ড মাই মীরা দেয়ার। দেন হাউ ডেয়ার ইউ টু কিপ ব্রিঙ্গিং মি হিয়ার। ধ্রুব চিৎকার করে তার ডাক্তারের ওপর ক্ষেপেছে। সেদিন ডাক্তার স্মিথ ইঞ্জেকশন দিয়ে ধ্রুবকে নিয়ে গেছে, কিন্তু তিনি এখনও এইটা বুঝতে পারছেন না স্বপ্নে থাকা নারীর সাথে কারো হুবহু কিভাবে মিল হয়। ধ্রুবর মামা, উনি ডাক্তার স্মিথকে চেনেন। যখন ধ্রুবর পাগলামির কথা তিনি ফোন করে জানালেন তখনই তিনি বিডিপে আসেন, কারণ তিনি একমাত্র দেখেছেন ধ্রুব কেমন হয়ে যায় রাগলে। ধ্রুব অনেক ভালো ছবি আঁকে, এত সুন্দর আঁকে মনে হবে ছবির মাধ্যমে বাস্তবতা ঢেলে দিয়েছে। যখন সে স্বপ্নে অদৃশ্য নারী মীরা নামে যাকে সে চিনেছে তাকে দেখে তখন ছবি আঁকার চেষ্টা করেছিল, কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়েছিল। ঘরে তার খাওয়া গোসল থাকে তো সে প্যালেসের মতো বাড়িতে, কোনো কিছুর অভাব নেই তার। তারপরেও সে সামান্য এক নারীর পিছনে কিভাবে ছোটে। যখন ধ্রুব ছবি আঁকতে সক্ষম হল 2 বছর আগে, তখন একটাই ছবি আঁকতে পেরেছিল, আর পারেনি। ওই ছবিটাই সে বড় করে বাঁধিয়ে রেখেছে, যেখানে মেয়েটার লম্বা চুল ছেড়ে আছে, মাথায় তার কাঠগোলাপ ফুলের ক্রাউন, পরলে সাদা জামদানি শাড়ি, চোখে মোটা করে কাজল, বাম গালে পক্সের দাগের গর্ত আর ডান গালে কালো কুচকুচে তিল। গ্যাজা 2টা দাঁত বেরিয়ে আছে আর খিলখিল করে হাসছে। এমন ছবিতে তার রূপ যেন উপচে পড়েছে। স্মিথকে ছবি দেখাতে চায় না ধ্রুব, সে চায় না তার মীরাকে সে ছাড়া অন্য কেউ দেখুক। একদিন ধ্রুবর যখনই পাগলামি বেড়ে যাচ্ছিল তখন স্মিথ এসে তার শরীরে ইঞ্জেকশন পুশ করে ঘুমের ঘোরে তাকে পাঠায়। ধ্রুবর রুমে কারো আসা নিষেধ, কিন্তু সেদিন স্মিথ অনেক বুদ্ধি করে ধ্রুবর রুমে যে সেই ছবি দেখেছিলেন। অবাক হয়েছেন এই ভেবে, বিদেশে থাকা ছেলে বাঙালি নারীর ছবি কিভাবে আঁকল, তাও আবার সামান্য স্বপ্নে আসা মেয়ে। তিনি আরও বেশি ঝটকা খেয়েছেন যখন তিনি রাহির ছবি দেখেছিলেন। ধ্রুবর পাগলাটে স্বভাবের জন্য তিনি বিডিতে এসে যখন শুনলেন মীরার জন্য ধ্রুবর পাগলামি আবার নাড়াচাড়া দিয়ে উঠেছে, তখন উনি জিজ্ঞেস করেছিলেন কাকে দেখে এরকম তার হাল। তখন রাসনা মেহেদি ফাংশনে তোলা ছবি দেখিয়েছিল। রাহির ছবি দেখে তিনি 440 ভোল্টের ঝটকা খেয়েছিলেন। কাউকে কিছু না জানিয়ে সোজা ধ্রুবকে সেন্সলেস করে লন্ডন ব্যাক করেন। তার মাথায় ঘুরপাক খাচ্ছে এখনও স্বপ্নে থাকা মানুষের সাথে এত মিল পায় কিভাবে সে। স্মিথ ধ্রুবকে তটস্থ করে বলল, লিসেন ধ্রুব, তোমার দেখা স্বপ্নের নারীটির সাথে এই মেয়ের মিল নেই, আমি তাকে দেখেছি। ধ্রুব ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল, আর ইউ জোকিং উইথ মি? ধ্রুব বলেই স্মিথের চেম্বারে থাকা কাঁচের টেবিল এক লাথিতে ভেঙে ফেলল। ধ্রুব আরও জোরে চিৎকার করে বলল, আমি আমার মীরাকে চিনতে ভুল করব? কখনো না। যার জন্য আমি 7টা বছর আমার আহার নিদ্রা সব ত্যাগ করেছি, তাকে চিনতে ভুল করব? স্মিথ শান্ত করার চেষ্টা করে বলল, রিল্যাক্স ধ্রুব। ধ্রুব বাঁকা হাসি হেসে বলল, আমার ওকে চাই মানে চাই, যেভাবে হোক চাই। হয় জীবিতভাবে আসবে আর না আসতে চাইলে মৃতভাবে। সে আমার। মাই মীরা ওনলি বিলংস টু দিস আশরিক আলফাজ। ধ্রুব জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে পড়ল ধ্রুব। সবুজ কলাপাতা রঙের শাড়িতে পরা এক ভয়ার্ত মুখের নারী চেহারা চোখের সামনে জলজল করছে। মনে হচ্ছে আরেকটু বকা দিলে সে কেঁদে উঠবে। ধ্রুব বিড়বিড় করে বলল, আমার মীরা। ধ্রুব হাতে থাকা রঙের ডিব্বাটা টেবিলের ওপর রেখে বলল, সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। তবে এটা এবার স্বপ্নের অদৃশ্য নারীর ছবি মীরা নয়, বাস্তবে দেখা নারীর ছবির মীরা সে এঁকেছে।
ডাক্তার স্মিথের কেবিন থেকে যখন হন্তদন্ত হয়ে সে রেগে বের হয়ে গেছিল, তখন এয়ারলাইন্সের মাধ্যমে সেই প্লেনের টিকিট অর্ডার করেছিল। কিন্তু প্লেন ক্র্যাশ হবার কারণে সপ্তাহখানেক আকাশপথে চলাচল নাকি বন্ধ থাকবে। নিজের প্রাইভেট চপারটাও নাকি নষ্ট হয়ে গেছে আজকে। তার লোক তাকে সেটা আজ জানালো। সব মিলিয়ে তার মেজাজ আরও বিগড়ে গেছে। তখন তার বাড়ি ফিরে এসে রং আর তুলি নিয়ে যে ওই ঘরে গেছে, আজ 3 দিন পর সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। ধ্রুব পোর্ট্রেটের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, আই এম কামিং টু ইউ সুন মীরা। এমন ফিসফিসানি আওয়াজে ঘরটাও জানান দিল যে সে আসছে। বেশ কয়েক সপ্তাহ পর রাহি আজকে ইউনিভার্সিটিতে যাবে। সেখানে যে পড়ার ঘাটতি জমে আছে তা পূরণ করবে। বিয়ে বাড়ি থেকে আসার পর সে এক প্রকার গুরুতর জ্বরে ভুগছিল। 3 দিন হলো সুস্থ হয়েছে, কিন্তু তার বাবা তাকে ভার্সিটি পাঠায়নি। আজকে জোর করে অনুমতি নিয়েছে। এদিকে প্রান্ত কোম্পানির কাজে বিডির বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে। বাইরের কোম্পানির সাথে ডিলটা হলে তার পদোন্নতিটা আরেকটু উপরে উঠে যাবে। নিজের বেস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাইরে যেতে হলো তাকে। এদিকে ঘোরাও হবে। রাশনা তার শপিং লিস্ট এক প্রকার দিয়ে দিয়েছে প্রান্তকে, যে ওখানে যেয়ে এই সব আনতেই হবে। তবে যা লিখেছে সে বেশিরভাগ চকলেট তা। ইউনিভার্সিটির গেট দিয়ে যখন ঢুকছিল রাহি, তখন অনেক বেলা হয়ে গেছিল। অবশ্য বেলা 12টায় 1টায় ক্লাস তার। ক্লাস করতে ভিতরে যেয়ে দেখল ধর্মঘট চলছে। ছেলেমেয়েরা কি নিয়ে ধর্মঘট বসিয়েছে তা জানা নাই। পুরো ক্যাম্পাস জুড়ে মানুষের গিজগিজানিতে ভরে গেছে। হুট করে অনেক মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে পুলিশের দৌড়ানি লেগেছে। এত মানুষের দৌড়াদৌড়ির ভিড়ে রাহির কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতেই কারো বুকে বাধা পড়ল। বুকে রাহির মুখ পড়াতে সেই ঘরের আতরের স্মেলের মতো স্মেল এই বুক থেকে পাওয়া যাচ্ছে। রাহি চোখ তুলে ওপরে তাকালে যাকে দেখতে পেল, সে তাতে তার সমস্ত হুঁশ উড়াল দিয়ে দিল। তার সামনে আর কেউ না, ধ্রুব আছে। ধ্রুবর বুকের ওপর মীরার মাথা, চারদিকে মানুষের হৈহুল্লোড়ের আওয়াজ, আর এদিকে তারা দুজন। ধ্রুবর ধূসরমণির আশেপাশের সাদা অংশগুলোতে কিছুটা রক্তুম আভা ছড়িয়ে আছে। কপালে কয়েকটা ভাঁজ পড়ে আছে। এক ধ্যানে তার মীরার দিকে তাকিয়ে আছে সে। রাহির সারা মুখ ধ্রুবর উপস্থিতিতে অবাকের অবকাশে ছেয়ে গেছে। রাহি ধ্রুবর বুক থেকে তড়িঘড়ি করে সরে আসতে চাইলে ধ্রুব তাকে আরও শক্ত করে চেপে ধরছে। এরকম চেপে ধরাটা রাহির সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছেয়ে দিলেও ধ্রুবর এরকমভাবে ছোঁয়া তার কাছে যেমন কাটাদায়ক, তেমনি ব্যথাতুরও। রাহি ব্যথাতুর কণ্ঠে বলল, কি করছেন, ছাড়ুন। ধ্রুবর কানে কথাটা গেল কিনা রাহি বুঝতে পারল না। যখন সে দেখল তার বলার পরেও ধ্রুব তাকে ছাড়ছে না, তখন মুখ তুলে তার দিকে তাকালে দেখল ঠোঁট তার অনবরত কাঁপছে, কিন্তু তার হাত পা লোহার মতো শক্ত করে রাহিকে ধরে আছে। রাহি কেন জানি ভয় পেতে লাগল এই ধ্রুব নামের ছেলেটাকে। মোচড়ামোচড়ি করতে লাগলে ধ্রুব তার কানের কাছে তার কাপা ঠোঁট নিয়ে যেয়ে ফিসফিস করে বলল, শ্। এমন হিসহিসিয়ে বলাটা রাহির বুকির ভেতর কেমন যেন মনে হচ্ছে 10 কেজি ওজনের পাথর বসিয়ে দিয়েছে। ধ্রুবর এমন বিহেভিয়ারে একটু হলেও অবগত সে, তার ফুপুর কাছ থেকে যতটুকু শুনেছে। তার বোধগম্য হচ্ছে না এই ধ্রুব নামক প্রাণীটিকে। ধ্রুব হুট করে রাহির কোমর ছেড়ে দিলেও তার হাতটা ছাড়ল না, বরং আগের থেকেও দ্বিগুণ শক্তিতে ধরল। ধূপধাপ পা ফেলে রাহিকে ওই ভিড়ের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এমনভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়াতে রাহি তাল মেলাতে পারছিল না, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার। রাহি হাত ছুটাতে ছুটাতে বলল, আরে আজব লোক আপনি, বলছি কখন থেকে ছাড়েন, প্লিজ ছাড়েন, সবার সামনে এইটা কোন ধরনের পাগলামি। এইভাবে নানান প্রশ্ন ছুটতে লাগল ধ্রুবর দিকে, কিন্তু ধ্রুবর কান অবধি আদৌ রাহির কোনো কথা যাচ্ছে কিনা সন্দেহ। সে আপন মনে রাহির হাত ধরে হেঁটেই যাচ্ছে। যখন গাড়ির কাছে গিয়ে থামল তারা, ধ্রুব গাড়ির ডোর ওপেন করে রাহিকে বসতে বললে সে চিৎকার দিয়ে বলল, অসম্ভব, আমি আপনার সাথে একটা সেকেন্ডের জন্যও কোথাও যাব না, ছাড়ুন। ধ্রুব ধীর স্বরে বলল, জাস্ট কিপ ইয়োর মাউথ শ্যাট মীরা, ডোন্ট ট্রাই টু এস্কেপ ফ্রম মি। বলার সাথে সাথে ধ্রুব তার হাতের 2 আঙুলের মাঝ দিয়ে রাহির কাঁধে চাপ দিল। চাপ দেওয়ার পরপরই রাহি বেহুশ হয়ে ঢলে পড়ল ধ্রুবর দিকে। ধ্রুব রাহিকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল,
ধ্রুব ফিসফিসিয়ে বলল, 7টা বছরের শুধু স্বপ্নে না, এখন থেকে, এই মুহূর্ত থেকে এই আশরিক আলফাজ ধ্রুবর কাছে বদ্ধ থাকবা। আমাকে বদ্ধ বা উন্মাদ তোমার যাই মনে হোক না কেন, আই ডোন্ট কেয়ার। শান্তি চাই আমি, আর সেটা তোমার মাঝে বাস্তবে পেতে চেয়েছি। এতদিন শুধু স্বপ্নে ছিলে, সকল কিছু উপেক্ষা করতে পারবো আমি তোমার জন্য। রাহিকে গাড়িতে ঢুকিয়ে সিট বেল্ট বেঁধে রওনা দিল। কোথায় রওনা দিল কেউ জানে না। এদিকে ডাক্তার স্মিথ বারবার ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, কিন্তু বরাবরই তিনি ব্যর্থ। ধ্রুবর পাগলামি কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা উনি নিজে স্বচক্ষে দেখেছেন। লাস্ট টাইম যেটা সে মার্ডার করে, সেই বডিকে 100 পিস করে লন্ডনের 100 জায়গায় নিজে পুঁতে রেখেছে। তাকে মার্ডার করার কারণ হল সফল ব্যবসায়ী হওয়ার কারণে ধ্রুবর শত্রুর অভাব ছিল না, তবে কেউ কখনো কোনো আঘাত করে উঠতে পারেনি। কারণ একে তো ধ্রুবর পাশে দুটা গরিলার মতো গার্ড থাকত, আর 2, ধ্রুবর রাগ সম্পর্কে সবাই অবগত। ক্যাথরিন নামের এক বিদেশি নারী ধ্রুবকে অফার করেছিল বেড রিলেশনে যাওয়ার জন্যে। ক্যাথরিন ছিল লন্ডনের সবচেয়ে ইয়াংগেস্ট সুন্দরী রিচ মডেল। তাকে পাওয়ার জন্য কত ছেলে হাঁ হয়ে থাকে, সেখানে সে ধ্রুবর কাছে বিছানায় যাওয়ার জন্য পাগল ছিল। ক্যাথরিন যখন ধ্রুবকে অফার করে, তখন ধ্রুব তার কথার রেসপন্স তো দূরে থাক, তার দিকে চোখ তুলেই তাকায়নি। তখন সে তার মীরার ছবি দেখছিল ফোনে, যা সে পোর্ট্রেট করেছিল। সেটাই ফোনে তুলে রেখেছে, যেন সে বাড়িতে না থাকলেও বাইরে থেকে তার মীরার ছবি দেখতে পায়। ধ্রুবর এমন অগ্রাহ্য দেখে ক্যাথরিনের অনেক রাগ হয়। সে সেদিন কিছু না বলে চলে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্যাথরিন ধ্রুবর সাথে এই নিয়ে কথা বলতে আসত, কিন্তু কখনো ধ্রুবকে পেত না। আবার কখনো ধ্রুব তার গার্ডকে দিয়ে তাকে আটকে রাখত। এইভাবে একদিন ধ্রুবর ইনজেকশনের দিন আসে, যা তাকে প্রতি 4 মাস পরপর নিতে হয়, না নিলে তাকে কন্ট্রোলে রাখা যায় না। সেদিন ধ্রুব ডাক্তার স্মিথের চেম্বারে নিজে যে মিট করতে চায়। ওখানে পৌঁছানোর পর সে জানতে পারল স্মিথ একটা টিনেজ বাচ্চার লেসন নিচ্ছেন। সেই টিনেজ বাচ্চাটা তার ফ্রেন্ডকে চাকু দিয়ে খুন করে ফেলার চেষ্টা করছিল, তাই তার বাবা মা তাকে একটা সাইকোলজিস্টের আন্ডারে নিয়ে এসেছেন। স্মিথ সেখানে ব্যস্ত থাকার কারণে ধ্রুব ওনার চেম্বারে বসে ওনার ওয়েট করতে লাগল। বসে থাকতে বিরক্ত লাগায় সে রুমের ভিতরে পায়চারি করতে শুরু করল। ক্যাথরিন কিভাবে জেনেছে ধ্রুব হাসপাতালে এসেছে, তাই সে সেখানেও যেয়ে উপস্থিত হল। ক্যাথরিন চেম্বারে আসলে ধ্রুব পিছন ফিরে দেখল কে আসছে। দেখে নিয়ে সে আবারও ব্যাক করল। এদিকে ক্যাথরিন তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চাইছে বারবার। একসময় ধ্রুব সহ্য করতে না পেরে কষিয়ে দিয়েছে এক থাপ্পড় ক্যাথরিনকে। থাপ্পড় খেয়ে ক্যাথরিনের মেজাজ সপ্তমে উঠে গেছে। ক্যাথরিন দাঁত কিরমির করে বলল, ইউ ব্লাডি বিচ সাইকো, হাউ ড্যার ইউ। ক্যাথরিন বলতে বলতে ধ্রুবর হাতের কবজিতে তার হাতের নখ দিয়ে আছড়ে দেয়। আর এই নখের দাগের আছড়ানোটা ক্যাথরিনের কাল হয়ে দাঁড়ায়। একে তো আজকে তার ইনজেকশন শরীরে পুশ করা হয়নি, আবার দ্বিতীয়ত ক্যাথরিনের এমন বিহেভিয়ার। ধ্রুব রাগত স্বরে বলল, সো ইউ ওয়ান্ট টু সি মাই সাইকোনেস, দেন সি। বলেই পাশে টেবিলে থাকা অ্যাকোয়ারিয়ামটা তুলে ক্যাথরিনের মাথায় ফেলে। ক্যাথরিন এমন আক্রমণে মাথা দিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগল। সে সেখানে বেহুশ হয়ে পড়ল। ক্যাথরিন যখন হুঁশে আসলো, তখন সে দেখল নিজেকে টেবিলে বাঁধা অবস্থায়। তার সামনে বসে আছে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে ধ্রুব। ধ্রুব এসে ক্যাথরিনকে কিছু করতে যাবে, তার আগেই স্মিথ এসে তাকে থামিয়ে দেয়। ইনজেকশন পুশ করে বেহুশ করে ফেলে। ক্যাথরিন সেদিন চলে গেলেও তার হিংসার উত্তাপে সে ঝলসে যাচ্ছিল দিনের পর দিন। তার লোক ঠিক করল ধ্রুবকে মারার জন্য। লোকটা যখন ধ্রুবকে মারতে গেল, তখন ধ্রুবর পুরনো পাগলামি নাড়াচাড়া দিয়ে উঠল। লোকটা জ্যান্ত থাকা অবস্থায় ধ্রুব তার শরীর 100 পিসে কাটল এবং নিজে ড্রাইভ করে লন্ডনে 100 জায়গায় রেখে আসছে। ক্যাথরিন যখন শুনল তার পাঠানো লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, উল্টো লন্ডনের ব্রেকিং নিউজে তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ ফোর্স, যে এই লোক গুম হওয়ার পিছনে কার হাত। কারণ ওই লোকের সাথে লাস্ট সিন ছিল ক্যাথরিনের। সব মিলিয়ে ক্যাথরিন লন্ডন ত্যাগ করে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি কোথায় আছে সে। ব্রেকিং নিউজ, ইয়াংগেস্ট রিচ মডেল ক্যাথরিন রাতারাতি গায়েব। এরপর থেকে স্মিথ আরও বেশি ভয় ধ্রুবকে নিয়ে। ধ্রুবর এমন পাগলামি জান নেওয়ার কারণ যদি হয় কারো, তাহলে সেটা অনেক বিপজ্জনক। রাহি যখন চোখ খুলল, তখন সে নিজেকে চেয়ারের সাথে দড়ি বাঁধা অবস্থায় পেল। এমন অবস্থায় নিজেকে পেয়ে রাহির বুক দুরুদুরু করতে লাগল। চোখটা ভীষণ জ্বালা করছে। চারপাশ অন্ধকার, একটা লাইট মাথার উপরে জ্বলছে। ধ্রুব রাহির কানে হিসিয়ে বলল, হ্যালো মাই বিউটিফুল মীরা। রাহি কুলকুল করে ঘামছে। কি করবে, কি ভাববে, কিছুই তার মাথায় এখন আসছে না। আদৌ কি সে এখান থেকে বের হতে পারবে? বাবা কত চিন্তা করছে, এই টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে। সামনে তাকিয়ে একবার দেখল ধ্রুবর দিকে।
সে এখনও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, মনের সাহস জোগাচ্ছে। কিছু তো করা উচিত তার। এইভাবে চেয়ারে বাঁধা অবস্থায় মনে হচ্ছে ব্লাডগুলো নিশ্চল হয়ে যাচ্ছে। রাহি যন্ত্রণায় কাতর হয়ে বলল, প্লিজ খুলুন, আমার হাতে লাগছে। রাহি এই দড়ি দিয়ে বাঁধার ব্যথা আর সহ্য করতে না পেরে বলেই ফেলল। ধ্রুব হন্তধন্ত হয়ে বলল, শিট, সরি মীরা, হাউ ক্যান আই বি সো কেয়ারলেস, ড্যাম ইট। ধ্রুব অন্য আরেকটা চেয়ারে লাথি মেরে হন্তধন্ত হয়ে রাহির কাছে গেল। রাহিকে দড়ি বাঁধা অবস্থা থেকে মুক্ত করে দিল, কিন্তু রাহির হাত সে ছাড়েনি। রাহির হাত নিয়ে দেখল ফর্সা নরম হাতে দড়ির দাগ কেমন যেন কালচে হয়ে বসে গেছে। ধ্রুব তাকে সোফায় বসিয়ে হাত ধরে অনবরত চুমু দিতে লাগল। রাহির এমন ছোঁয়া সহ্য করতে পারছে না। সে হাত সরাতে চাইছে, কিন্তু ধ্রুব এত বেশি শক্ত করে ধরে আছে যে ব্যথার জায়গাটা মনে হচ্ছে আরও ব্যথা করে দিচ্ছে। চুমু দিতে দিতে রাহির হাত দুটো ভিজিয়ে দিল। তার ধারণা চুমু দিলে তার মীরার ব্যথাটা কমে যাবে। ধ্রুব চুমু হাতের উপর দিতে দিতে একসময় শান্ত হয়ে গেল, কিন্তু রাহির কাছ থেকে সে নড়ল না। রাহির দুই হাঁটুর উপর মাথা রেখে তার কোমর দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরল। রাহির অস্বস্তি হচ্ছে অনেক। বেশি নড়াচড়া যখন রাহি শুরু করল, তখন ধ্রুব রাহির হাঁটুর উপর একটা কামড় দিল। রাহি যন্ত্রণায় ককিয়ে উঠে বলল, আহ! ধ্রুব গাম্ভীর্যের সাথে বলল, ডোন্ট মুভ, আই নিড ইউ। রাহি কিছু বলতে যাবে তার আগে ধ্রুব ইনসেন করার মতো একটা কথা বলল, दुनिया मुझे ढूंढती है मुझे पाने के लिए, और मैं मेरी मीरा को ढूंढने के लिए उस दुनिया के लोगों को अंधेरों में ढकेल देता हूं। রাহির বুকের ভিতরটা ফুরুত করে উবে গেল। এরকম করে বলছে কেন? এতক্ষণ তো শুধু ভয় লাগছিল, এখন মনে হচ্ছে চিল্লিয়ে গলা ফাটিয়ে কাঁদি। ধ্রুব আবেগী স্বরে বলল, জানো, সেই 7 বছর থেকে তোমাকে স্বপ্নে দেখে আসছি আমি। জাস্ট একটু করে তোমাকে ছুতে চেয়েছি, কিন্তু তুমি তার আগেই আমার কাছ থেকে সরে যেতে। এইবার তোমাকে পেয়েছি, কোথাও যেতে দেব না। এই বলে ধ্রুব সারা মুখ জুয়ে চুমু খেতে লাগল, আর তার চুমুটা এত বেশি দ্রুততম হচ্ছিল যে রাহির সারা মুখ এই চুমুর কারণে গরম হয়ে গেছে। রাহি ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ ছাড়েন, আপনি যাকে খুঁজছেন আমি সে না, আর আমি হতেও পারি না অন্য কেউ। আমার নাম ইশরাতুল ইসলাম রাহি, আপনি ভুল মানুষকে এনেছেন। রাহির এমন কথা শুনে ধ্রুবর মাথায় দপ করে মনে হচ্ছে আগুন জ্বলে গেল। সে চুমু খাওয়া বন্ধ করে স্থির হয়ে গেল, রাহির দিকে রক্তিম চোখে তাকাল। ধ্রুব রক্তিম চোখে তাকিয়ে বলল, আমি ভুল? নো নো নো, আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না। ধ্রুব বলেই রাহির গাল দুটো 2 আঙুলের মাঝে চেপে ধরল। রাহির চোখে জল জমে গিয়ে নিচে গড়িয়ে পড়ল। রাহির চোখের জল দেখে ধ্রুবর ওই রক্তিম চোখ দুটো নিমিষেই ঠান্ডা বরফে পরিণত হল। ধূসর রাঙা চোখে তার করুণা জন্মাল। সাথে সাথে গাল ছেড়ে রাহির গালে হাত বুলাতে লাগল, আর বিড়বিড় করে সরি বলতে লাগল। রাহি যখন একটু আওয়াজ করে কাঁদতে লাগল, তখন ধ্রুবর হুঁশ আসল। ধ্রুব ব্যাকুল হয়ে বলল, প্লিজ মীরা, কেঁদো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 7টা বছর তোমার জন্য খাওয়া ঘুম কিছু ঠিক ছিল না মীরা। তুমি আমার হয়ে যাও মীরা, আমার আর কিছু চাই না। রাহি অনুনয়ের সাথে বলল, প্লিজ, আমার বাবা টেনশন করছে, আমাকে বাড়ি দিয়ে আসুন প্লিজ। ধ্রুব বাচ্চাদের মতো মমতায় বলল, না, কোথাও যাবা না তুমি। তুমি গেলে যদি আবার হারিয়ে যাও, তোমাকে খুঁজে পেতে আমি যদি আর না পাই, আমি তোমাকে পাওয়ার জন্য আর কষ্ট করতে পারবো না। দেখো, আমার এখানে ব্যথা হচ্ছে খুব। ধ্রুব কেমন বাচ্চাদের মতো তার বুকে রাহির হাত রেখে কথাগুলো বলছে। রাহির হাত অলরেডি কাঁপতে শুরু করছে। হাত সরাতে চাইলে সেখানে ধ্রুব আরও শক্ত করে চেপে ধরে আছে। রাহি বুঝতে পারছে না কিছুই যে এখান থেকে সে বেরোবে কি করে, কিভাবে ছাড়া পাবে এই ধ্রুব নামের লোকটা থেকে। ধ্রুব তার হাঁটুতে মাথা রেখে কোমর ধরে নিচে বসে পড়ল। আবার দেখে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চার জিনিস হারিয়ে যাবে, এই জন্য তার শক্ত করে ধরে আছে সে। রাহি তখন অনেক চিন্তাভাবনা করে একটা বুদ্ধি বের করল। যেহেতু তার মানসিক সমস্যা আছে, আর এই মানসিক সমস্যার পুরোটা জুড়ে মীরা নাম, এখন সেই নামটাই ব্যবহার করবে সে। রাহি ধীর স্বরে বলল, শুনছেন, একটু কথা ছিল। ধ্রুব অস্ফুট স্বরে বলল, রাহি বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন, আপনি যেমন আপনার মীরার জন্য চিন্তা করেন, ঠিক তেমনি এই মীরার জন্য তার বাবা চিন্তা করে। তার বাবার যদি চিন্তায় কিছু হয়ে যায়, তখন মীরা যদি নিজেকে কিছু করে ফেলে। রাহির এমন কথা শুনে ধ্রুব তড়িৎ গতিতে লাফ দিয়ে উঠল। তার মীরার কিছু হয়ে যাবে বা নিজেকে কিছু করে দেবে, এই কথা তার হজম হচ্ছে না। তার মীরার কিছু হলে সে কি করে বাঁচবে? তাৎক্ষণিকভাবে সে রাহির কাছে গেল। ধ্রুব বিড়বিড় করে বলল, নো নো মীরা, তুমি নিজেকে কিছু করতে পারো না, আমি তোমার কিছু হতে দেব না। তুমি নিজেকে কিছু করলে সবাইকে শেষ করে দেব আমি।
ধ্রুব এইসব বলে কেমন বিড়বিড় করতে লাগল। রাহিকে বুকের সাথে চেপে ধরল, এমন শক্ত করে চেপে ধরছে যে নিঃশ্বাসটাও আটকে যাচ্ছে তার। রাহি দাঁতে দাঁত চেপে বলল, আমি নিজেকে কিছু করব না, কিন্তু আমার বাবার যদি আমার কারণে কিছু হয়ে যায়, আমি নিজেকে শেষ করে দিব। আগে আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। ধ্রুব ব্যাকুল কণ্ঠে বলল, তোমাকে যদি আমার থেকে কেউ কেড়ে নেয়, আমি কাউকে ছাড় দেব না মীরা। রাহি আশ্বস্ত করে বলল, কেউ নেবে না, মীরাকে ভরসা করেন না? ধ্রুব গম্ভীর স্বরে বলল, তুমি এই আশ্রিক আলফাজ ধ্রুবর সমস্ত অস্তিত্বে বিরাজমান করো। তোমার কথা শুনব, কিন্তু তোমাকে আমার হতে হবে। রাহি আমতা আমতা করে বলল, আমি তো আপনারই। ধ্রুব বাঁকা হেসে বলল, এইভাবে নয়। हजारों ने तुझे चाहा होगा, पर महसूस और प्यार करने का हक सिर्फ मुझे है और मैं ही रहूंगा। ধ্রুবর এইভাবে নয় কথাটা শুনে রাহির মাথাটা চক্কর দিয়ে উঠল। সে কি চাইছে? প্রশ্নের ঘুরপাক তাকে খেয়ে ফেলছে। এদিকে ধ্রুবর মতিগতি শুরু থেকেই রাহির সুবিধার ঠেকছে না। কি করবে তাকে নিয়ে ধ্রুব? ধ্রুবর এমন হাসি, বুকের ভিতরের কলিজাটা কেমন লাফ দিয়ে উঠছে বারবার। রাহির বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। রাহির পাশে তার বাবা রুবেল অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন, আর তার সামনের সোফাতে ধ্রুব পায়ের উপর পা তুলে নির্বিঘ্নে বসে আছে। সামনের ব্যক্তিটিকে দেখে আর তার কথা শুনে রুবেলের চোখগুলো আলুর মতো হয়ে আছে, আর রাহি পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে। সে মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে না কি বোঝাবে একে কিছুই বুঝছে না। রুবেল ক্রুদ্ধ হয়ে বললেন, মানে কি? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আবার এই 3 দিনের ভেতর আমার বাড়িতে থাকতে চাও? মজা করছো আমার সাথে? ধ্রুব ভাবলেশীনভাবে বললেন, আপনার সমস্যা হলে আমার বাসায় চলেন, সেখান থেকে না হয় বিয়েটা হবে। ধ্রুব ভাবলেশীন উত্তর দিল, মাথার চুলগুলো উপরে তুলে। রুবেল রাগত স্বরে বললেন, মানে কি? আমি আমার মেয়েকে তুলে দেব অজানা অচেনা ছেলের সাথে? ধ্রুব পরিষ্কার গলায় বললেন, আমি অচেনা অজানা নই, আমি মীরাকে আগে থেকে চিনি, আর মীরাকে বিয়ে করতে চাই সেটা ওর সাথে থেকেই। সেটা যেখানেই হোক না কেন, আমি ওর সাথেই থাকব। রুবেল হচকচিয়ে জিজ্ঞেস করলেন, মীরা? মীরাটা কে আবার? রাহি আমতা আমতা করে বলল, বাবা আমি। রুবেল ধমক দিয়ে বললেন, কি মিনমিন করছিস তুই? রাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না বাবা, তুমি চলো গিয়ে খেয়ে নাও, এই বিষয়ে পরে কথা বলা যেতে পারে। রুবেল চিৎকার করে বললেন, মানে কি? এখানে কি তামাশা চলছে? এই এক কথা থেকে এসে বিয়ে করতে বলছে, সেটা আবার আমার বাড়িতে আমার সামনে। 3 দিনের মধ্যে বিয়ে, আর এই ছেলে নাকি বিয়ে করা অবধি এখানেই থাকবে। রাহি অসহায় কণ্ঠে বলল, বাবা। রুবেল কখনো রাহির সাথে জোর গলায় কথা বলেনি। আজ এইভাবে চিল্লিয়ে বলাতে সে নিজেও গিল্ট ফিল করছে। তার মেয়ে তার জান, এরকম উড়ে এসে জুড়ে বসা লোকের সাথে তো নিজের পুতুলের তিনি বিয়ে দিতে পারেন না। ধ্রুব ক্রুদ্ধ চুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আমার মীরার উপর চিল্লাচ্ছেন কেন? রাহি বড় বড় চোখ করে ওর দিকে তাকাচ্ছে। তার বাবা তার উপর চিল্লিয়ে কথা বলবে না তো কে বলবে? অবশ্যই সেও চিল্লিয়ে কথা বলেছে আজকে। রুবেল রেগে বললেন, এই ছেলে, এই আমার মেয়ের সাথে আমি চিল্লিয়ে কথা বলি আর মেরে কথা বলি, তুমি বলার কে? ধ্রুব ঘাড় কাত করে বললেন, আমার মীরার সাথে আমি কাউকে চিল্লিয়ে কথা বলতে দিব না, আর আমি এখন আপনার গেস্ট প্লাস হুবু জামাই। রুবেল মাথায় হাত দিয়ে বললেন, ফর গড সেক, বলবি মীরাটা কে এখানে? আমি, তুই আর এই লম্বু ছাড়া এখানে তো কেউ নাই, তো ও কাকে মীরা ডাকে? রাহি মিনতি করে বলল, প্লিজ তোমরা দুজন চুপ করো, বাবা তোমার ঘরে চলো আগে। রাহি তার বাবাকে তার রুমে রেখে এসে ড্রয়িং রুমে আসছে। দেখল ধ্রুব কাকে কল করে তার ড্রেস, শু, বডি স্প্রে, মেডিসিন যা লাগে যাবতীয় আধ ঘন্টার মাঝে নিয়ে আসতে বলল। কথা বলা শেষে পিছন ফিরে তাকালো, দেখল রাহি দাঁড়িয়ে আছে। ধীর পায়ে রাহির দিকে এগোচ্ছে সে। তার প্রতিটা ধাপ রাহির বুকের ভেতর ভয়ের তবলা মনে হচ্ছে কেউ বাজাচ্ছে। ধ্রুব রাহির চুলে হাত দিয়ে ফিসফিসিয়ে বললেন, মীরা। রাহি কাঁপা কাঁপা গলায় বলল, রাহির মনে হচ্ছে গলায় আটকে গেছে ধ্রুবর এমন কাছে আসাতে। ধ্রুব রাহির কানে ফিসফিস করে বললেন, মীরা, আমাকে থেকে কেউ আলাদা করলে তাকে আমি জ্যান্ত রাখব না। রাহির জান মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। কথাটা যে তার বাবাকে মিন করে বোঝালো তাতে কোনো সন্দেহ নেই। বাবার কিছু হয়ে যাবে এই কথা ভাবতেই রুহুটা কেঁপে উঠছে তার। ধ্রুব চোয়াল শক্ত করে বললেন, হেই মীরা,
ডোন্ট বি স্কেয়ার্ড। তুমি আমার থাকলে আমি কাউকে কিছু করব না, কিন্তু কেউ তোমার থেকে আমাকে সরালে তাকে আমি ঠিকও রাখব না। ফ্ল্যাশব্যাক। রাহি যখন ভাবছিল ধ্রুবর কথার মানে কি কি হতে পারে, তখন ধ্রুব রাহিকে নিজের কোলে বসিয়ে দিল তার দিকে ঘুরিয়ে। তারপর রাহির ডান গালের কালো কুচকুচে তিলের দিকে চেয়ে রইল। এমন চাহিনিতে রাহির প্রচণ্ডভাবে অস্বস্তিকর লাগছিল। উঠতে গেলে ধ্রুব তার দিকে কটমট করে তাকায়। রাহির বুকের ভেতরটা দপ করে নিভে গেল। অন্তত এখান থেকে বের হতে না পারলে সে কিছুই করতে পারবে না তার কথা শোনা ছাড়া। ধ্রুব তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাহির কুচকুচে কালো তিলটার উপর একটু ছুঁয়ে দিল। রাহির গায়ের পশম দাঁড়িয়ে গেল এমন ছোঁয়াতে। ধ্রুব টুপ করে রাহির ওই কালো কুচকুচে তিলের ওপরটা ছুঁয়ে দিল ঠোঁট দিয়ে। শুষে নিতে লাগল রাহির তিলটা। ধ্রুবর এমন বিহেভিয়ারে রাহি একদম রোবট হয়ে গেছে। চোখের জল জমে গিয়ে যখন ধ্রুবর হাতে পড়ল, তখন ধ্রুব তার দিকে তাকায়। ধ্রুব কঠোর স্বরে বললেন, ম্যারি মি ইন 3 days। রাহি অবাক হয়ে চেয়ে রয়েছে। তার মাথাতে ঢুকছে না এই লোক কি বলছে। বিয়ে করতে হবে আর সেটা আবার 3 দিনের মাঝে। রাহি অনেক কষ্টে বলল, এইভাবে কিভাবে? ধ্রুব জেদের সাথে বললেন, আই ডোন্ট নো। তুমি রাজি হও, তুমি এখন বাসায় গেলে আমি সেখানেই যাব, সেখানেই 3 দিন থাকব আর বিয়ে করে সেখান থেকে আসব। রাহির সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। 3 দিন সে তার বাড়িতে থাকবে? বাবাকে কি বলবে? এ কার পাল্লায় আল্লাহ তাকে ফেলল? ধ্রুব গম্ভীর গলায় বললেন, আর যদি সেটা না শোনো, ভুলে যাও বাড়ি যাওয়ার কথা, সেটা আর তোমার এই জন্মে হবে না মীরা। ধ্রুব কথা বলার সময় একটা বিড়াল খুব ম্যাও করছিল। যখনই বিড়ালটা ম্যাও করছিল, ধ্রুব চোখ মুখ কুচকাচ্ছিল। শেষে কথাটুকু বলে বিড়াল কোথায় ছিল তাকে টিনে বের করে এক লাথি দিয়ে বাইরে ফেলল। রাহি ভয়ে এক প্রকার মৃদু চিৎকার দিয়েছে। বিড়ালটাও লাথি খেয়ে অনেক জোরে আর্তনাদ করেছিল। রাহির চিৎকার শুনে ধ্রুব তার কাছে তড়িৎ গতিতে ফিরে আসল। ধ্রুব হিসশিসিয়ে বললেন, তোমার আমার মাঝে কাউকে আসতে দেব না আমি। দেখছিলে না কত ডিস্টার্ব করছিল ওই ব্লাডি বিচ ক্যাটটা? এই জন্য মেরেছি। তোমাকে তো ভালোবাসতে চাই, যে ডিস্টার্ব করবে তাকে আমি সরিয়ে ফেলব। রাহি ভয়ে তার দিকে তাকাতে পারছে না। ধ্রুব রাহির কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলেন, সো হোয়াটস ইয়োর ডিসিশন মীরা? রাহি মাথা নিচু করে বলল, যা বলবেন তাই হবে, আমাকে বাড়ি দিয়ে আসুন। ধ্রুব কপালে চুমু দিয়ে বললেন, দ্যাটস মাই মীরা। ধ্রুব মুচকি হেসে রাহির কপালে চুমু দিয়ে তার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে দিল। বর্তমান কলিং বেলের আওয়াজে রাহির ধ্যান ভাঙল। ধ্রুব এখনও তার হাত ধরে আছে। রাহি ছট করে সরে গেল। ধ্রুব তাকালো তার দিকে। রাহি আমতা আমতা করে বলল, কলিং বেল বাজছে, দেখি কে এসেছে। ধ্রুব রাহিকে থামিয়ে দিয়ে বললেন, স্টপ, দ্যাট উইল বি মাই ম্যান, দে ব্রিং মাই থিংস। তোমাকে আমার সামনে ছাড়া আর কোনো ছেলের সামনে যাওয়ার পারমিশন দেইনি আমি। শুধু আমি ছাড়া আর কোনো ছেলের সামনে চোখ তুলে তাকাবে না। রাহিকে পর্দার আড়াল করে দরজা খুলে ধ্রুব তার লোকের কাছ থেকে তার জিনিসগুলো নিল। 3টে বড় বড় ব্যাগ। কি আছে এতে কে জানে। ধ্রুব রাহির থুতনি উঁচিয়ে ধরে শান্ত গলায় বললেন, इस चाहत को तुम मजाक ना समझो, तुम्हारे इश्क और नशे में कितना डूबे हुए हैं हम, बस इतना ही मान लो। ধ্রুব রাহির কাছে এসে তাকে দেওয়ালের দিকে ধরে ঠান্ডা গলায় বলল, রাহির থুতনি উঁচু করে ধরে। ধ্রুব ভ্রুকুঞ্চকে জিজ্ঞেস করল, আমার রুম? ধ্রুব বলে রাহির মুখে ফুঁ দিল। রাহি চোখ বন্ধ করে ফেলল। রাহি কাঁপা গলায় বলল, চলেন, দেখাচ্ছি। রাহি এই বলে এগোতে লাগলে ধ্রুব তার হাত টেনে ধরল। রাহি অবাক হয়ে চেয়ে রইল। এরকম টানাতে সে হকচকিয়ে গেছে। ধ্রুব কড়া গলায় বলল, এখন থেকে সর্বদা আমার হাতের মাঝে তোমার হাত রেখে হাঁটবা, নেক্সট টাইম বলতে না হয়। ধ্রুব কথাটা বলে রাহির উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে হাঁটা দিল। বাধ্য রাহিকেও সেই সাথে ওইভাবে হাঁটতে হল। ধ্রুবকে তার রুমে রেখে নিজের বাবার রুমে আসতে যেয়েও ধ্রুব নানান প্রশ্ন করে তার মাথাটা খেয়ে দিল। শেষমেশ ধ্রুব যখন ছাড়ল, তখন রাহি তার বাবার রুমে গেল। প্রান্ত চিৎকার করে বলল, ওই তোর সাহস তো কম না, রাফির সাথে তুই মার কেটে গেছিস, পা কেটে তোর রেখে দেব আমি, চিনিস তুই আমারে? রাসনা অনুনয় করে বলল, আরে বাবা আস্তে, এত জোরে চিল্লাও কেন? আর আমি তোমাকে কতবার বললাম মার্কেট গেছি কারণ আজকে ইনহেলার লাগতো ওর আম্মার, বাধ্য হয়ে গেছি। প্রান্ত রাগত স্বরে বলল, তুই যাবি কেন? তোর ইনহেলার লাগতো?
তুই জানিস না রাফি তোকে পছন্দ করে? ওর নজর কত খারাপ জানার পরেও এরকম আমাকে না জানিয়ে কেন গেছিস তুই? রাসনা বিড়বিড় করে বলল, এই জন্য তোমাকে জানাইনি আমি। কিভাবে জেনেছে আল্লাহ জানে। আর তুমি? প্রান্ত দাঁত কিরমির করে বলল, ওই তুই আমার থেকে আর কি কথা লুকাস? ওই তোর জান আমি কবজ করে ফেলব। রাসনা প্রতিবাদ করে বলল, ওই করো কেন? আমার বাবা মা আমার কত সুন্দর নাম দিয়েছে সেটা ডাকো। প্রান্ত শাসিয়ে বলল, চুপ, একদম চুপ। পাখা গজিয়েছে না তোর? একদম ডানা কেটে ফেলে দেব। তুই দাঁড়া, আমাকে আসতে দে শুধু। আর মাও গ্রাম থেকে ফিরুক। আকদ 6 মাস পর না আগেই হবে। তুই চিন্তা করতে পারবি না আমি এসে তোর কি হাল করব। রাসনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে বিয়ে করব না এইভাবে থ্রেট দিলে। আমি তোমাকে বকাও দিই না তুমি যতটা দাও। প্রান্ত চিল্লিয়ে বলল, তুই বিয়ে করবি না? তোর ঘাড় সহ করবে। রাসনা হতাশ চোখে ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে রইল। সারা দিন পর একটুখানি কথা হলো, সেটাও এই রাফির বাচ্চার জন্য। সেটাও গেল। রাফি সম্পর্কে রাসনার কাজিন হয়। রাফি রাসনাকে পছন্দ করে অনেক আগে থেকে, যখন প্রান্ত আর রাসনার রিলেশনও ছিল না। রাফি নানান ভঙ্গিতে বোঝালেও রাসনা পাত্তা দিত না। যখন তাদের রিলেশন হলো, রাসনা তাকে রাফির কথা জানায়। সে জানিয়েছিল তার সাথে না মিশতে। একবার রাসনাদের বাড়িতে এসে রাফির দেখা পেয়েছিল। রাফি তখন বিশ্রীভাবে রাসনাকে দেখছিল। তখন থেকে প্রান্ত রাফিকে দেখতে পারে না। আজকে রাসনা কলেজ থেকে ফিরছিল, ওই সময় রাফির সাথে দেখা। মেডিসিন কিনতে যাবে সে, এখন রাসনাকেও জোর জবরদস্তি করে নিয়ে যাবে। রাফির মা সাথে থাকায় না করতে পারেনি, আর প্রান্তকেও জানায়নি। এখন প্রান্ত কিভাবে জেনে গেছে ওর বন্ধু না হয় সিসিটিভি রাসনার পিছনে লাগিয়ে রাখছে, সে জানিয়ে দিয়েছে। যার ফলাফল স্বরূপ রাসনা ঝাড়ি খেল। ঘুমা, লাভ ইউ, আমি এসে তোর অবস্থা টাইট করব, মাইন্ডেড। টুং করে রাসনার ফোনে প্রান্তর মেসেজ আসাতে যখন দেখতে পেল, তখন এইটা লিখে খুশি হলো, আবার ভয়ও পেল। না জানি পরে কি করে। রুবেল সাহেব চিন্তিত হয়ে বললেন, সব তো বুঝলাম, সে যে আস্ত পাগল সেটাতে কোনো ডাউট নেই, কিন্তু তুই আমাকে আগে জানাসনি কেন? রাহি তার বাবাকে এতক্ষণ সবকিছু খুলে বলল। রাহি হতাশ হয়ে বলল, বাবা বলে কি হবে বলো? দেখছো কিভাবে সে আমাকে নিয়ে পজেসিভ, তোমার সামনেও সেটা। রুবেল কপালে হাত দিয়ে বললেন, কি করা যায় তাই তো বুঝছি না। পুলিশকে ফোন করি, ওরাই এই পাগলকে সামলাতে পারবে আর পাগলাগারদে ভর্তি করাবে। রাহি শান্ত স্বরে জানালো, এইভাবে হয় না বাবা, সে মানসিকভাবে স্টেবল না, বুঝছি আমি, আর তুমিও। রুবেল জেদ ধরে বললেন, তুই চুপ থাক, আমি কল করি। এই বলে রুবেল ফোন নিয়ে পুলিশকে ফোন করতে চলে গেল, রাহির উত্তরের অপেক্ষা না করে। সবাই নিজেদের মতামত জানিয়ে চলে যায়। রাহিরও কিছু বলা থাকতে পারে, সেটা কেউ বোঝে না। আধা ঘণ্টা পর পুলিশ মেঝেতে পড়ে আছে, কারণ তার গালে ধ্রুব সর্বোচ্চ শক্তি দিয়ে কষিয়ে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। এদিকে রুবেল থম মেরে একবার পুলিশের দিকে তাকাচ্ছে, আর একবার ধ্রুবর দিকে। ফ্ল্যাশব্যাক। রুবেল ফোন করার 5 মিনিটের মাথায় পুলিশ হাজির। কলিং বেল বাজাতে রুবেল যে দরজা খুলল। রুবেল পুলিশকে ডেকে বললেন, আসুন, দেখুন কিভাবে একটা পাগল লোক আমার বাড়িতে এসে বসে আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। পুলিশ কনস্টেবল গম্ভীর গলায় বলল, চলুন দেখান। রুবেল পুলিশকে সাথে করে ধ্রুবর রুমের দিকে নিয়ে গেল। রাহি ঘর থেকে বের হয়নি, চিল্লাফাল্লা ঠিক শুনছে। ধ্রুব কেবলই শাওয়ার নিয়ে এসে টি শার্ট পরছিল, আর পুলিশ এসে তার কলার ধরে টান দিল। কলার ধরে টান দিয়ে হিড় করে বাইরে নিয়ে যাচ্ছে। ধ্রুবর ব্রেনের প্রতিটা কোষ মনে হচ্ছে আগুনে কেউ জ্বালিয়ে দিল। কলার ধরার সাহস কেউ এখন অবধি করে নাই। ধ্রুব তাকে আর এগোনোর সুযোগ না দিয়ে তার দিকে ঘুরিয়ে কষি এক থাপ্পড় মারল। লোকটি এত জোরে ছিটকে পড়ল যে রুবেলও তলাক দিয়ে লাফ দিয়ে উঠেছে। ধ্রুবর রাগ কোনোভাবে কমছে না। রাহি এমন আর্তনাদ শুনে বাইরে আসল। ধ্রুব যখন দেখল রাহি বাইরে আসছে, তখন তার মেজাজটা আরও জ্বলে গেল। রাহির 2 গাল চেপে ধরল। রাহি ব্যথায় কুকরিয়ে গেল। রুবেল এগিয়ে আসলে ধ্রুব তাকে চোখ দিয়ে ইশারা করে থেমে যেতে বলল ওখানে। রাহি এই নজরের মানেটা বোঝে। এখন বাবা না থামলে সে বাবাকেও কিছু করে দিতে পারে। রাহি ইশারায় তার বাবাকে না করল। রুবেল ততস্থ হয়ে দাঁড়াল। ধ্রুব রাহির গাল চেপে ধরে চিল্লিয়ে বলল, না করেছিলাম না কারো সামনে আসতে, কেন আসলে বাইরে বলো মীরা। ধ্রুব এত জোরে রাহির গাল চেপে ধরেছে আর চিল্লাল যে কানে মনে হচ্ছে তালা লেগে গেল তাদের। রাহিকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব রাহিকে টানতে টানতে নিজের রুমে যেয়ে রাহির ওড়না টেনে তার হাত বাঁধল বেডের সাথে, পা বাঁধল তার ট্রাউজারের সাথে, আর মুখে দিল স্কচ টেপ যা তার ব্যাগে ছিল। ধ্রুব রাহিকে বেঁধে রেখে বলল, দিস ইজ ইয়োর পানিশমেন্ট ফর নাও, আগে বাইরেরটাকে সাইজ করে আসি। অ্যান্ড লিসেন, ইয়োর ফাদার ডিড নট ডু দ্য রাইট থিং। ধ্রুব বলে বেরিয়ে গেল। এদিকে রুবেল চিল্লাচ্ছে কি করছে তার মেয়েকে নিয়ে। ধ্রুব বেরিয়ে আসলো যখন রুবেল ঢুকতে গেলে তাকে বাধা দিয়ে বলল। ধ্রুব শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, ডোন্ট ট্রাই, আদারওয়াইজ ইট উইল নট বি গুড হোয়াট হ্যাপেন্স নেক্সট।
ধ্রুবর এমন আওয়াজ আর চাহনি দেখে রুবেল বাধ্য হয়ে চুপ থাকল। ধ্রুব বাইরে এসে দেখল পুলিশ পালানোর চেষ্টা করছে। তখনই ধ্রুব তাকে টেনে এনে তার মেইন পার্টে এক লাথি দিল। বেচারা আর্তনাদ করে আরও জোরে চিল্লাল। বর্তমান ধ্রুব পুলিশকে ধমক দিয়ে বলল, তোকে যেন আমি ত্রিসীমানায় না দেখি, আউট। পুলিশটা অতি কষ্টে দাঁড়ালো আর কোনো রকমে ভৌ দৌড় দিল। ধ্রুব রুবেলকে শাসিয়ে বলল, এটা আপনার প্রথম ভুল আমার কাছে। আমি কোনো ভুল ক্ষমা করি না। এখানে আপনি মীরার বাবা, এই জন্য কিছু বললাম না, কিন্তু আমি চুপ থাকব না। আজ থেকে বিয়ে হওয়া অবধি মীরার সাথে দেখা করতে পারবেন না। রুবেল রাগে ফেটে পড়ে বললেন, মানে কি? আমার মেয়ে, আমার বাড়ি, আমার বাড়িতে তুমি উটকো হয়ে থাকছ, আর আমার বাড়িতে আমার মেয়ের সাথে দেখা করতে পারবো না? বলি, নেশা কবার করো দিনে, যে এখনও ছোটেনি তোমার? ধ্রুব ঘোরের মধ্যে বলল, নেশা 7টা বছর, 9 মাস, 18 ঘন্টা 20 সেকেন্ড 10 সেকেন্ড প্রতি মুহূর্তে করায় আমার মীরা, যার মাদকতা এত তীব্র যে আমি দিন দিন ডুবছি তাতে। এই নেশায় ক্ষতি হলেও আমি চোখ বন্ধ করে তা নিতে রাজি। কিন্তু আপনি মীরার থেকে দূরে থাকবেন। আপনার জন্য মীরা আমার কাছ থেকে দূরে সরলে আপনাকেও এই দুনিয়া থেকে সরাতে আমি দুবার ভাবব না। ধ্রুব বলেই ধপাধপ পা ফেলে রাহির কাছে গেল। রুবেল অবাকের চরম পর্যায়ে গেছে। তার মেয়ের সাথে দেখা করতে দিবে না এই কিছুক্ষণ আগে আসা ছেলে, আবার তারই বাড়িতে। রাহির কাছে যেয়ে দেখল রাহি কাতরাচ্ছে হাতের বাঁধন খোলার জন্য, কিন্তু মুখে টেপ থাকার কারণে পারছে না। ধ্রুব তার কাছে গিয়ে যখন দাঁড়ালো, তখন রাহি ভয়ে একটু পিছু সরলে ধ্রুব তার পা টান মেরে সামনে আনল। ধ্রুব রাহির পা টেনে এনে বলল, কথা কেন শোনো না আমার? আজ তোমার পানিশমেন্ট হলো, তুমি সারা রাত এইভাবেই থাকবে। ধ্রুব বলল। রাহি চোখ বড় বড় করে তাকাচ্ছে। মুখে টেপ থাকায় কিছু বলতে পারছে না। ইশারায় অনেক কাকুতি মিনতি করছে, কিন্তু ধ্রুব তা পাত্তা না দিয়ে তার ফোন নিয়ে বসল, কারণ স্মিথ বারবার ফোন দিচ্ছে তাকে। আগে সেটা ক্লিয়ার করা দরকার। রাহি অসহায় চোখে তাকাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। ভীষণ কান্না পাচ্ছে তার। কি করবে সে? ওইভাবেই হেলান দিয়ে খাটের সাথে মাথাটা এলিয়ে দিল রাহি। ধ্রুব তার ফোনে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে গেছিল। যখন তার মাথার ভেনগুলো জানান দিচ্ছে, তোমার মীরাকে তুমি কষ্ট দিচ্ছ, উঠো, এইভাবে তুমি তাকে কষ্ট দিতে পারো না, তুমি এইভাবে তাকে কষ্ট দিলে সে তোমার থেকে চলে যাবে। ধ্রুব হঠাৎ তড়াক করে জেগে উঠে বিড়বিড় করে বলল, আমার মীরা যেতে পারে না, আমার মীরা আমাকে ছেড়ে চলে যেতেই পারে না, নো নো। এইভাবে বলতে বলতে ধ্রুব রাহির দিকে তাকালো। ওইভাবে বাঁধা অবস্থায় শুয়ে গেছে। ধ্রুব ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। তার মীরাকে তার সামনে দেখতে পেয়ে মনে হচ্ছে অস্থিরতাটা কিছুটা কমে এলো। আস্তে আস্তে করে বসে তারপর রাহির হাতের বাঁধন আলগা করে খুলে দিল। ঘুমন্ত রাহি একটু নড়ে উঠলেও ঘুমের তেজ বেশি থাকার কারণে সজাগ হল না। তার ঘুমন্ত মীরাকে এত বেশি নেশাগ্রস্ত লাগছে যে পারলে এখনই তাকে উঠিয়ে নিয়ে চলে যায় সে। কিন্তু সে তার মীরাকে সময় দিয়েছে, যা সে সময়ের মধ্যে তার না হলে তার আশ্রিক আলফাজ ধ্রুব স্টাইলে তাকে নিজের করবে। ধ্রুব রাহির কানে হিসিয়ে বলল, তেরে ইश्क पे कितने डूबे हुए हैं हम, पर तेरी ना मानने की ये चाहत गुमराह करती है मुझे बहुत। ধ্রুব রাহিকে সোজা করে শুইয়ে দিয়ে তার কানেই কথাগুলো বলল। রাহি ঘুমের মাঝেও কেঁপে উঠল। বাঁধার কারণে রাহির ভরসা হাত পায়ে কেমন লালচে দাগ পড়ে গেছে। ধ্রুব সেখানে ছোট ছোট চুমু দিল। রাহির একটা হাত ধরে মেঝেতে বসে খাটে হেলান দিল সে। রাহিকে দেখতে দেখতে সেও ঘুমিয়ে গেল। সামনে বেহুশ হয়ে পড়ে আছে রুবেল, চেয়ারে বাঁধা অবস্থায় রাহি। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুবর চুল আউলা ঝাউলা, চোখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। রাহি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ধ্রুবকে। ফ্ল্যাশব্যাক। রাহি ঘুম থেকে উঠে নিজেকে খোলা অবস্থায় পেয়ে খুব অবাক হয়েছে। পাশে দেখে ধ্রুব তার হাত ধরে মেঝেতে শুয়ে আছে। রাহি আস্তে করে হাত সরিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। রাহি ঘর থেকে বেরোতে দেখে রুবেল তার কাছে দৌড়ে আসলেন। রুবেল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, তুই ঠিক আছিস? ওই পাগল তোকে কিছু করেনি তো? রাহি শান্ত গলায় জানালো, বাবা আমি ঠিক আছি, কিছু করেনি ও আমার। রুবেল শক্ত গলায় বললেন, তুই পালিয়ে যা। রাহি অবাক হয়ে বলল, মানে কি বলছো তুমি? রুবেল দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ তুই পালিয়ে যা। আমি কোনোভাবে তোকে ওই লোকের সাথে বিয়ে দেওয়া তো দূরে থাক, আমি ওকে আমার বাড়িতে আমার মেয়ের পাশে সহ্য করতে পারছি না। রাহি ইতস্তত করে বলল, কিন্তু বাবা এইভাবে কিভাবে? রুবেল তাড়া দিয়ে বললেন, তোকে আমার কসম, তুই এখান থেকে যা, চল।
এই বলে রুবেল রাহির হাতে টাকা গুজে দিয়ে ব্যাগে কিছু জামা ঢুকিয়ে দিয়ে রুবেল তার চাচাতো ভাইয়ের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। রাহিকে ট্রেনে তুলে দিয়ে রুবেল বাড়ির দিকে ফিরে যান। বাড়ি ফিরে দেখেন দরজা খোলা, কিন্তু কোথাও ধ্রুব নেই। তিনি হন্তদন্ত হয়ে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। ভাবছেন আপদ নিজে থেকে চলে গেছে। এই সব ভেবে যখনই পিছু ঘুরতে যাবেন তখনই রুবেলের মুখে ক্লোরোফর্ম মেরে দেওয়া হলো। রুবেল ঝাপসা চোখে শুধু দেখলেন সামনে থাকা ব্যক্তিটি রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, লোকটি আর কেউ নয়, ধ্রুব। ধ্রুব রুবেলকে কাঁধে নিয়ে গাড়িতে তুলে বসিয়ে তার লোককে একটা লোকেশনে রেখে আসতে বলল। ট্রেন চলছে আপন গতিতে। মাত্র 5 মিনিট হলো ট্রেন ছেড়েছে। হুট করে ট্রেন থেমে গেল। রাহি নিজেও অবাক যে চলন্ত ট্রেন শুরু হয়ে কিভাবে বন্ধ হয়। তখন রাহি মুখ ঢেকে মাথাটা বের করে দেখতে যাবে অমনি কেউ তাকে হ্যাচকা কান দিয়ে কাঁধে তুলে নিল। রাহি চেঁচামেচি করছে। যখন তার নাকে আতরের স্মেল আসলো তখনই টের পেল সেটা আর কেউ নয়, ধ্রুব। ধ্রুবর আশেপাশে অনেক গার্ড, আর সবার হাতে বন্দুক। কেউ সাহস করে কিছু বলছে না। রাহি চিৎকার করে বলল, কি করছেন কি ধ্রুব? নামান আমাকে। ধ্রুব কোনো কথা বলছে না। রাহিকে কাঁধে করে নিয়ে যেয়ে গাড়িতে ফেলে দরজা লক করে দিল। রাহি এখন ভয়ে কথা বলতে পারছে না, কারণ ধ্রুবকে তার কাছে অস্বাভাবিক লাগছে। শুকনো জীর্ণ ঠোঁটে কেমন যেন নিজে নিজে বিড়বিড় করছে। ধ্রুব গাড়িতে উঠে সাঁ করে 5 মিনিটের মধ্যে একটা দোতলা বাড়ির মধ্যে নিয়ে আসলো। রাহির জান ধকপক করছে। না জানি কি হবে এখন। নামতে না চাইলে ধ্রুব তাকে জোর করে নামায়। তখনই রাহির পায়ের নিচে কাঁটা ফুটে গল গল করে রক্ত বের হয়। কিন্তু ব্যথাটা চেপে ধ্রুবর কাঁধেই তাকে থাকতে হলো। ধ্রুবর বাড়ির ভেতর নিয়ে গেল রাহিকে কাঁধে করে। একটা রুমে যেয়ে যখন তাকে নামালো তখন রাহি তার বাবাকে অচেতন অবস্থায় দেখতে পায়। বাবা বলে চিৎকার দিয়ে এগিয়ে গেলে ধ্রুব তাকে টান মেরে চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দেয়। রাহি আকুতি করে বলল, আমার বাবাকে কি করেছেন? প্লিজ ছেড়ে দেন। আপনি যা বলবেন তাই শুনব, আর অমান্য করব না। পায়ে ধরছি, প্লিজ। ধ্রুব রুক্ষ স্বরে বলল, আই টোল্ড ইউ নট টু এসকেপ ফ্রম মি, বাট ইউ ডিড না। নাও বেয়ার ইট। বর্তমান রাহি চেয়ারে বাঁধা অবস্থায় আছে। তার বাবা অচেতন হয়ে সোফায় আছেন। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কিছু করার নেই তার। আল্লাহকে মনে মনে ডাকছে। ধ্রুব কিছুক্ষণ হলো বাইরে গেছে, এখনও ফিরেনি। রাহি যে চেয়ার নিয়ে বাবার কাছে যাবে সেটাও পারছে না। হাতের রক্ত চলাচল মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এত শক্ত করে বেঁধেছে। দরজা খুট করে আওয়াজ হলো। রাহি ভেজা চোখ তুলে তাকালে ধ্রুবকে দেখতে পায়। চুলগুলো হাতের মাঝে গোছাতে গোছাতে আসছে, শার্টের হাতা ফোল্ড করা, প্যান্ট ব্ল্যাক কালার গ্যাবার্ডিন। গায়ের রং আর রূপ মনে হচ্ছে উপচে পড়ছে। রাহি কেঁদে ফেলে বলল, প্লিজ বাবাকে ছাড়েন। কি করেছেন আমার বাবার সাথে? আই প্রমিস আমি আর কিছু করব না উল্টাপাল্টা। ধ্রুব গম্ভীর স্বরে বলল, ডোন্ট ক্রাই মীরা। ইউ ডু নট নিড টু প্রমিস মি। আই প্রমিস দ্যাট নেক্সট টাইম ইউ উইল নট বি এবল টু ডু সাচ শিট থিংস। তুমি এরকম কিছু করার সুযোগ যেন ভবিষ্যতে না পাও, সেই ব্যবস্থা করছি। রাহি হেঁচকি তুলে বলল, প্লিজ কিছু করবেন না বাবাকে। ধ্রুব শান্ত গলায় বলল, ডোন্ট ক্রাই। তুমি কাঁদলে আমার এখানে খুব ব্যথা হয়। আমি তোমার বাবাকে কিছু করব না, কিন্তু তোমাকে আমার দেওয়া শর্ত এখনই মানতে হবে মীরা, না হলে আমি কিছু করতেও সেকেন্ড টাইম ভাবব না। রাহি কাতর স্বরে বলল, যা বলবেন তাই শুনব, প্লিজ। ধ্রুব জেদ নিয়ে বলল, আমি যা শর্ত দেব তা তোমাকে এখনই পালন করতে হবে, আর না মানলে এর থেকে নেক্সট স্টেপ কি হতে পারে আর আমি বা কি করতে পারি ভালো ধারণা আছে। আর না মানলেও আমার প্রবলেম নেই, আমি কি করতে পারি সেইটা না হয় দেখে নিবে। সো লেটস স্টার্ট দ্য গেম। ধ্রুব হিসহিসিয়ে রাহির কানে বলল, तुम्हारे दिल को समझना इतना भी मुश्किल नहीं जितना तुमसे और तुम्हारे लफ्ज़ों से दूरियां बनाने के लिए तड़पना मुश्किल होता है। यू आर ओनली माइन एंड फॉरएवर माइन। ধ্রুব কড়া গলায় বলল, সাইন করো। রাহি একবার ধ্রুবর দিকে তাকাচ্ছে, আরেকবার তার হাতে থাকা কাগজের দিকে। কি বলবে সে বুঝতে পারছে না। চোখ দিয়ে অঝনে তার পানি পড়ছে। আরেকবার তার বাবার দিকে তাকাচ্ছে, তার কোনো উপায় নেই। ধ্রুব রাহির মুখের দিকে এগিয়ে এসে বলল, ডোন্ট ক্রাই মীরা, আই প্রমিস আজকের পর থেকে কোনো কষ্ট দেব না তোমাকে। তোমাকে নিয়ে চলে যাব আমার দুনিয়াতে। ফ্ল্যাশব্যাক।
ধ্রুব রাহিকে কথাগুলো বলার পর বের হয়ে যায়। রাহি ওখানে চেয়ারে বসে থাকে। আধ ঘন্টা পর ধ্রুব আসলো ঘরের মধ্যে, হাতে কিছু একটা নিয়ে। রাহির দিকে এগিয়ে আসলো, তার সামনে চেয়ার টেনে বসল। ধ্রুব ঠান্ডা গলায় বলল, সো মীরা, নাও আই ওয়ান্ট টু টেল ইউ মাই কন্ডিশনস। রাহির ভেতরটা অজানা কু ডাকছে, বারবার নড়া করছে। তার কানকে সে স্থির রাখতে পারছে না। সে চাচ্ছে না ধ্রুব এমন কিছু বলুক যার কারণে সে বাধা পড়ে যায় সবখান থেকে। 1. তোমাকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। 2. বিয়ের পর তোমাকে আমার সাথে সেই মুহূর্তেই লন্ডন যেতে হবে। 3. আমি যা বলবো তোমাকে তাৎক্ষণিকভাবে মানতে হবে। 4. তোমার বাবা বেহুশ আছে, সে অবস্থায় থাকাকালীন তোমাকে যা করার করতে হবে। 5. তোমার বাবার সাথে দেখা করতে পারবে না, কারণ উনি তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলার ফোন দিয়ে এঁটেছেন। তোমার বাবাকে তাই নিস্তার দিয়েছি। 6. এর মাঝে একটাও না মানলে তোমার বাবাকে হুঁশে আসতে দেব না আমি। তোমাকে বিয়ে করা ছাড়াই আমি লন্ডন নিয়ে যাব এক্ষুনি। ধ্রুব রাহিকে তার দেয়া শর্তগুলো শোনাল। রাহি অবাক হয়ে চেয়ে রয়েছে। তার মাথার সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি করবে কিছু বুঝতে পারছে না সে। ধ্রুব তার দিকে পেপার এগিয়ে দিল। তাকে ইশারায় বোঝালো এটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার। বর্তমান। ধ্রুব তাড়া দিয়ে বলল, কি হলো, সাইন করো। রাহি কিছু বলছে না, শুধু নিঃশব্দে চোখের পানি ফেলছে মাথা নিচু করে। ধ্রুব নির্বিকার ভঙ্গিতে বলল, অল রাইট, অ্যাজ ইউ উইশ মীরা, চলো এভাবেই। এই বলে ধ্রুব রাহির হাতের বাঁধন খুলে দিচ্ছে। রাহি কোনো মতে বলল, আমি রাজি। ধ্রুবর মুখে একচিলতে হাসি ফুটল। রাহির দিকে পেপার এগিয়ে দিয়ে সাইন করালো। সাইন করানোর সময় রাহির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চোখের পানি মুছে সাইন করল। বারবার তার বাবার অচেতন মুখের দিকে তাকাচ্ছিল। রাহির সাইন করা শেষে ধ্রুব সাইন করল। তারপর ইসলামিক পদ্ধতিতে একটা কাজী ডেকে আনল। কাজী যখন আসছিল তখন রাহির মুখটা পুরোটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছিল ধ্রুব। তার মুখ কাউকে দেখতে দেবে না ধ্রুব। রাহির শ্বাস আটকে গিয়েও ধরে রেখেছিল। কাজীকে এক প্রকার মোটা অঙ্কের টাকা আর ভয় দেখিয়ে আনতে হয়েছে। রাহির কবুল বলা শেষে ধ্রুব কবুল বলল। বিয়ে পড়ানো শেষ। আজ থেকে রাহির জীবন ধ্রুবর জীবনের সাথে মিশে গেল। কাজীর বিয়ে পড়ানো শেষ হলে ধ্রুব তাকে বাইরে পাঠিয়ে দেয়। রাহির হাতের বাঁধন খুলে তাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে চায়। রাহি মিনতি করে বলল, প্লিজ, আমি বাবাকে একটা কিছু বলে যেতে চাই। আর কখনো কোনো কিছু চাইব না আপনার কাছে। ধ্রুব শক্ত গলায় বলল, ডু ইট ফাস্ট। রাহি কোনো মতে রিকোয়েস্ট করে একটা পেন আর পেপার আনিয়ে নিল ধ্রুবকে দিয়ে। তারপর লিখতে বসল, প্রিয় বাবা, তুমি যখন সজাগ হয়ে দেখবে তখন তোমার পুতুল মেয়েকে দেখতে পাবে না। তুমি একদম চিন্তা করো না আমাকে দেখতে না পেয়ে। তোমার পুতুল কন্যাকে অন্য একজন তার অধীনে নিয়ে নিয়েছে বাবা। সে আমাকে বিয়ে করে নিয়েছে বাবা। কিন্তু দেখো, আমি তোমাকে আমার চেহারা দেখিয়ে বিদায় নিয়ে যেতে পারবো না। তুমি একদম চিন্তা করো না আমি যেখানেই থাকি না কেন। আমার নিঃশ্বাসটুকু চলাচল করলে আমি অবশ্যই আমার রাজা বাবার সাথে যোগাযোগ রাখব। বাবা, তোমার মনে আছে একবার আমি ছোটবেলায় দাদু বাড়িতে মজার ছলে কুয়া থেকে পানি তুলতে যেয়ে কুয়ার মাঝে পড়ে গেছিলাম? কেমন তুমি কেমন পাগল পাগল হয়ে গেছিলে? কত কষ্ট করে তুমি আমাকে সেখান থেকে তুলে ডাক্তার এনে আমার প্রাণ বাঁচানোর হুমকি দিয়েছিলে। আরেকবার তোমার মনে আছে স্কুলে একটা টিচার মারাতে তুমি ওই টিচারের গালে থাপ্পড় মেরে আমার স্কুল চেঞ্জ করেছিলে? তারপর থেকে আমি তোমার থেকে আমার সব মারের কথা লুকিয়ে রাখতাম, কারণ তুমি জানলে ওদের মারতে, কারণ তুমি আমার কোনো কষ্ট দেখতে পারতে না। দেখো আমি কত বড় হয়ে গেছি এখন, বিয়েও হয়ে গেছে আমার। আর ভাগ্যের কি খেলা দেখো বাবা, যার সাথে আমার বিয়ে হয়েছে সেও তোমার মতো আমাকে পাগলের মতোই ভালোবাসে। আমি তাকে ভালোবাসতে কখনো পারবো কিনা জানি না, কারণ ভালোবাসাতে খুব কষ্ট বাবা। আমি ধোঁকা খেতে চাই না, আর আমার পুতুল খেলতেও ভালো লাগে না। তোমার মতো উনিও আমাকে কষ্টে দেখতে পারেন না বাবা। দেখো, তুমি চাইছিলে না তোমার মতো কাউকে দেখে আমার বিয়ে দিতে? দেখো, তোমার মতো কারোর সাথে আমার বিয়ে হয়েছে। নয়তো কেউ কারো শ্বশুরকে বেহুশ করে তার মেয়েকে বিয়ে করে। হ্যাঁ, উনি পাগল, কিন্তু বাবা দেখো আমি ভালো থাকব, অনেক ভালো থাকব। তুমি তোমার বিপির ওষুধ ঠিকমতো খাবা, বেশি চিন্তা করবা না, কেমন? আসি বাবা, অনেক তো কথা হলো। নিজের খেয়াল রেখো। তোমার পুতুল কন্যা বড় হয়ে গেছে বাবা, অনেক বড়। ইতি, তোমারই পুতুল কন্যা।
রাহি চিঠিটা লিখতে লিখতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। চিঠি লেখা শেষে সেটা একবার বুকে জড়িয়ে নিল রাহি। চিঠিটা বাবার পকেটে দিয়ে দিল। তার বাবার মাথায় শেষবারের মতো হাত বুলিয়ে দিল। এটাই হয়তো শেষ দেখা। সে থাকতে পারবে তো? তার বাবা তাকে ছাড়া কিভাবে থাকবে? বাবার দিকে শেষবার অস্ত্রজলে তাকিয়ে ত্যাগ করল রুম। ধ্রুব তার লোককে হুকুম দিয়ে বলল, লিসেন, ওনাকে নিয়ে সোজা ওনার বাড়িতে রেখে আসবা। ওনার কোনো ক্ষতি না হয়, নয়তো তোমাদের শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করাবা তাৎক্ষণিকভাবে। রাহি যখন নিচে নামল চোখ মুছতে মুছতে, তখন ধ্রুবর সব কথা শুনতে পেল। ধ্রুবর রূপ দেখে সেও দ্বিধায় পড়ে যায় যে এক এক সময় এক এক রকম তার ক্যারেক্টার। কিভাবে থাকবে সেই পাগল রূপের মানুষটার সাথে? তাকে যেমন পাগলের মতো ভালোবাসে, তেমনি অন্য কারোর ধারের কাছে খেসতে দেয় না তাকে। কি করবে সে? রাহিকে নামতে দেখে তার লোকগুলোকে দিয়ে তাড়াতাড়ি করে বিদায় দিল ধ্রুব। রাহির কাছে এগিয়ে এসে রাহির গালে যে পানিগুলো জমেছে সেইগুলো মুছে দিল। তার হাত ধরে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে। গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে থাকা অবস্থায় রাহি মাথা নিচু করেছিল, কিছু বলেনি। ধ্রুব আপন মনে ড্রাইভ করে যাচ্ছিল। এয়ারপোর্টে পৌঁছানোর পর রাহিকে নামানোর সময় ধ্রুব রাহিকে ভালোভাবে ঢেকে দিল। রাহি গাড়ি থেকে নামার পর দেখল অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক নিয়ে দুই পাশের সারিতে, আর মাঝখানে ধ্রুব রাহির হাত টানতে টানতে নিয়ে যাচ্ছে। গার্ডগুলো মাথা নিচু করে আছে। রাহি দীর্ঘশ্বাস ফেলে হাঁটছে। অবশেষে তারা প্লেনে উঠল। প্লেন উড়াল দিল অজানা ভিন দেশের শহরে। রাহি শেষবারের মতো জানালার গ্লাস দিয়ে তার মাতৃভূমিটাকে দেখে নিল। সব ফেলে রেখে সে চলে যাচ্ছে অচেনা মানুষের সাথে অচেনা দেশে। রাহি যখন এইসব ভাবছিল, তখন ধ্রুব তাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তার মাথাটা শক্ত করে চেপে ধরল। রাহি নড়াচড়া করলে ধ্রুব আরও চেপে ধরল। যখন সে পারল না, তখন বাধ্য হয়ে ধ্রুবর বুকে মাথা দিয়ে থাকতে হল। আশেপাশের মানুষ কি ভাবছে কে জানে। ধ্রুব রাহির মাথায় চুমু দিয়ে বলল, অন্যের কথা নিয়ে যেন ভাবতে না দেখি, আর আমার কথা ভাবো শুধু। ঘুমাও মীরা। রাহি শুধু চুপচাপ শুনল। সময় চলছে আপন গতিতে। কেউ কারোর জন্য থেমে নেই। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। পরিবর্তন সব সময় সুখের হয় না। প্লেন ল্যান্ড করল লন্ডন শহরে। রাহি ধ্রুবর বুকের সাথে মাথা দিয়ে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ধ্রুব তার মাথাটাকে এত শক্ত করে চেপে ধরে রেখেছিল যে পরে চাইলেও নড়তে পারেনি সে। অ্যানাউন্সমেন্টের তীব্র আওয়াজে যখন রাহি ধরফড়িয়ে উঠল, তখন ধ্রুব দাঁত মুখ খিচিয়ে নিয়েছিল। ধ্রুব দাঁত কিরমির করে বলল, ব্লাডি বিচ! ভয় পেও না মীরা, এই তো আমি। দাঁড়াও, কে এত জোরে অ্যানাউন্সমেন্ট করল, ওকে দেখে আসছি। ধ্রুব উঠতে গেলে রাহি তার হাত ধরে থামিয়ে দেয় তাকে, যাতে এখানেও নামতে নামতে সিন ক্রিয়েট না হয়ে যায়। রাহি মিনতি করে জানালো, প্লিজ যাবেন না, আর ওনাদেরও তো দোষ নেই, কারণ তাদের কাজই এটা। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার একটু আওয়াজের ধরফড়ানোটা ছোটবেলা থেকে। আচমকা আমি কোনো কিছু নিতে পারি না। ধ্রুব হিসিয়ে বলল, রিল্যাক্স মীরা, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন yourself to me. I know everything about you, but I don't want to let anyone to hurt you. রাহি বিড়বিড় করে বলল, যেমন আচমকা আপনিও এসেছেন, এসে নিয়ে এসেছেন আপনার দেশে, এইটাও যে আমি মানতে পারছি না। আশরিক আলফাজ ধ্রুব। ধ্রুব রাহির হাত ধরে টেনে নিয়ে নামছে। এয়ারপোর্টের সব কাজ সেরে দুজন বের হল যখন এয়ারপোর্টের সামনে বিশাল এক মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মার্সিডিজের পাশে কালো পোশাক পরা বিভিন্ন গার্ড দাঁড়িয়ে আছে। রাহির কিছু আনতে দেয়নি ধ্রুব। ধ্রুব রাহিকে নিয়ে তার আলিশান মার্সিডিজের মাঝে বসল। তথাপি সে বোঝালো নিজে ড্রাইভ করবে। গাড়ি চালাতে শুরু করল ধ্রুব। তার এক হাতের ভাঁজে রাহির আরেক হাত গুজে দিয়েছে। রাহি সিটে হেলান দিয়ে দিয়েছে। মাথাটা কেমন বিশ্রীভাবে ব্যথা করছে তার। লন্ডন। গাড়ি যে থামল লন্ডনের সবচেয়ে ধনী এলাকা কেনসিংটনে। কেনসিংটনের প্যালেসের সামনে এসে ধ্রুব থামালো তার গাড়ি। রাহি চোখ বন্ধ থাকা অবস্থায় তার বাবার শুকনো মুখটা ভেসে উঠল। তার বাবা অফিস থেকে ফেরার সময় রোদে কেমন ঘেমে বাড়ি ফিরত। তখন রাহি দৌড় দিয়ে তার বাবার জন্য পানি এনে দিত। বাবা আর মেয়ের সংসারটা ছিল একদম ছোট আর গোছানো। সুখের অন্ত ছিল না। হুট করে একটা তুফান এসে সব ঝাঁঝরা করে দিল। বুকের পাশটা কেমন চিনচিনে ব্যথা করছে। কই, এত কিছুর মধ্যেও সামিরের স্মৃতি একটুও তাড়া দেয়নি তাকে। রাহি এই অবস্থায় বুঝল সে শূন্যে ভাসছে।
ঝট করে চোখ খুলে দেখল ধ্রুব তাকে কোলে করে নিয়ে বিশাল বাড়ির দরজা দিয়ে ভিতরের দিকে এগোচ্ছে। চারিদিক কি ঝলমলে পরিবেশ আর শান্ত, কোনো হুইচই নেই। রাহি নামার জন্য ছটফট করলে ধ্রুব তার দিকে তাকায়। ধ্রুবর এমন তাকানোটা রাহিকে আটকে দেয় সবকিছু করতে। রাহি মিনমিন করে বলল, আসলে আমার মাইগ্রেন সমস্যা আছে, জার্নি ক্যারি করতে পারি না, আপনি নামান, আমি হাঁটতে পারব না। ধ্রুব কিছু বলল না, বাড়ির মেইন দরজা দিয়ে ভিতরে রাহিকে কোলে করে নিয়ে গেল। ভিতরে ঢুকে রাহি প্রথমে যা অনুভব করল তা হল বাড়ির লিভিং রুমের ভিতরটা ভীষণ ঠান্ডা। এসি মনে হয় ফুল পাওয়ারে দিয়ে রেখেছে। আশপাশে দেখে রাহির অবাক হল না, কারণ ধ্রুবর অ্যাটিটিউড আর রেহেনা ফুপির কথাতে বুঝেছিল ধ্রুব অনেক বেশি রিচ। ঘরের প্রতিটা জিনিস এক্সপেন্সিভ, দেওয়ালে টাঙানো বিভিন্ন সুন্দর পোর্ট্রেট, চারদিকে কত নামিদামি শো পিসের কারুকার্য। কিন্তু বাড়ির ভিতর কাউকে দেখা গেল না। এত বড় বাড়িতে সে কি তাহলে একা থাকে? উনি যেরকম করে মেরে যদি তাকে এই বাড়ির কোনোখানে গুম করে রেখে দেয়? বিভিন্ন প্রশ্ন হুমড়ি খেয়ে পড়ছে রাহির মাথায়। ধ্রুব রাহিকে কোলে করে সিঁড়ি বেয়ে একটা দোতলা রুমের ঘরে নিয়ে বেডে বসাল। সিঁড়ি বেয়ে যখন রাহিকে নিয়ে উঠছিল ধ্রুব, তখন রাহি বলেছিল কষ্ট হবে তার, নামিয়ে বেতে, কিন্তু সে শোনেনি। ধ্রুব হিসিয়ে বলল, তোমার ওজন 59 কেজি, আর আমি প্রতিদিন 200 পুশ আপ করি, 5 কেজি করে ডাম্বল উঠাই আর নামাই। এমন অনেক ভারী কিছু আমি জিমে উঠিয়েছি, সে তুলনায় তুমি কিছু না। আর আমার তোমাকে সেখানে তুলতে আমার কষ্ট হবে? তুমি আমার মীরা, তোমাকে কষ্ট যেন ছুঁতে না পারে সেটার দিকে আমি সব সময় খেয়াল রাখব। কষ্ট হতো তোমাকে না পেতাম যদি। 7 বছর ধরে শুধু তোমাকে আমি স্বপ্নে পেয়েছি। তোমাকে না ছুঁতে পারার অসুখ আমাকে প্রতিদিন একটু একটু করে জ্বালিয়ে কষ্ট দিত, কিন্তু এখন তোমাকে পেয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, আই নিড ইউ এভরি সিঙ্গল মোমেন্ট ইন মাই লাইফ। ধ্রুব কথাগুলো বলে রাহির কাঁধে একটা চুমু দিয়ে কুটুস করে একটা কামড় দিল। একে তো ধ্রুবর হিসিয়ে কথা রাহির শরীরের পশমের উপরে কাঁটা দিয়ে ওঠে, আর এখন যা করল তাতে সে শখ যেমন হয়েছে তেমন নতুন আলাদা অনুভূতির সাথে দেখাও পেয়েছে। রাহি শক্ত করে বিছানার চাদর খামচে ধরে নিয়েছে। অনুভূতি কখন কার জন্য কোন সময় কিভাবে তৈরি হয় আমরা কেউ জানি না। রাহি কুণ্ঠিত স্বরে বলল, একটা কথা জিজ্ঞেস করি? রাহি চোখ মুখ খিচিয়ে বলল। ধ্রুব তখনও রাহির কাঁধে নিজের ওষ্ঠদয় ঠেকিয়ে রেখেছে। ধ্রুব অস্ফুট স্বরে বলল, ধ্রুব রাহির কাঁধে নিজের ওষ্ঠদয় রেখেই আওয়াজ করল। কখনো কোনো ছেলের সংস্পর্শে রাহি আসেনি, আর না ধ্রুব কোনো মেয়ের সংস্পর্শে এসেছে। দুজন দুজনের কাছে নতুন অনুভূতির অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছে। রাহির কাছে অস্বস্তিকর লাগছে এরকম কাছে আসাটা, কিন্তু ধ্রুবর কাছে ততটাই শান্তিপ্রিয় হয়ে উঠছে তার মীরার কাছে নিজেকে বিলীন করা। রাহি আমতামতা করে জিজ্ঞেস করল, আপনি কিভাবে আমার পাসপোর্ট এত দ্রুত করলেন? ধ্রুব এমনিতেও তার কাঁধে নিজের ঠোঁট লাগিয়ে রেখে কথা বলে, রাহির নিঃশ্বাসকে গলার কাছে আটকে রেখে দিয়েছে। ধ্রুব রহস্যময় কণ্ঠে বলল, আই উইল টেল ইউ, বাট আই নিড সামথিং ফ্রম ইউ। ধ্রুব কাঁধে আরেকটা কামড় দিয়ে বলল। রাহি বিড়বিড় করে বলল, কিছু জিজ্ঞেস করলেই আপনার কিছু না কিছু চাই, এখন মনে হচ্ছে জিজ্ঞেস করে বিপদে পড়েছি। ধ্রুব ভ্রু কুচকে বলল, স্টপ টকিং টু ইয়োর সেলফ মীরা। রাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা কি লাগবে বলুন, আমার কাছে কিছুই নেই আপনাকে দেওয়ার জন্য। ধ্রুব গম্ভীর স্বরে বলল, আই নিড ইউ। তোমার আত্মার সাথে আমার আত্মার শিরায় শিরায় মিলিয়ে দিতে চাই তোমাকে। প্রতি পশম যেন তোমাকে দেখে কাঁটা দিয়ে ওঠে। তোমার ঠোঁট উল্টানোর ভাবটা আমার মনের এদিক ওদিক করে দেয়। তোমার চোখের পানি দেখলে আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হয়। আমি তোমাতে হারাতে চাই, তোমার মাঝে এতটা মিশে যেতে চাই, আর তোমাকেও নিজের সাথে পিষে ফেলতে চাই। কথাটা শুনে রাহি এক প্রকার আঁতকে ওঠে। বড় বড় চোখ করে তাকায় সে। এরকম মিশ্রিত ভালোবাসার কথা শুনে হুট করে মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের মতো বাতাস দিলে তো অবাক হবেই। রাহি তোতলাতে তোতলাতে বলল, মানে? ধ্রুব একটু মুচকি হেসে বলল, রিল্যাক্স মীরা। হাসিটা একটু রহস্যজনক লাগল। ধ্রুব শ্বাস ফেলে রাহির আরও কাছে গিয়ে বলল, আমাকে তুমি বলে ডাকতে হবে, আর আমি যা বলবো তা শুনতে আর তা অক্ষরে অক্ষরে তোমাকে পালন করতে হবে। রাহির কাছে ধ্রুবর এগোনোটা ভড়কে দিল যখন, তখনই ধ্রুব তাকে তার দিকে টেনে শক্ত করে তার কোমর ধরল। রাহি ঘবড়ে গিয়ে বলল, কি করছেন, ছাড়ুন। ধ্রুব রাহির নাকে নিজের নাক ঘষে বলল, আগে তুমি বলো। রাহি আমতামতা করে বলল, এইভাবে হুট করে তুমি বলতে পারি না আমি চেষ্টা করব। ধ্রুবর মাথায় দপ করে মনে হচ্ছে আগুন জ্বলে গেল। সে রাহিকে বেডে শুইয়ে তার উপর নিজের সমস্ত ভর দিয়ে উঠল।
রাহির হাত দুটোকে নিজের হাতের মাঝে শক্ত করে নিয়ে নিল। ধ্রুবর এমন হুট করে এরকম কাজ করাতে রাহি অনেক ভরকে গেছে, বুকটা দুরুদুরু করছে, হার্টবিট খুব জোরে চলাচল করছে। ধ্রুব কড়া গলায় বলল, তোমাকে পারতে হবে, তুমি বলে ডাকতেই হবে। আই ওয়ান্ট ইউ মীরা, তোমার কোনো কিছুর ভাগ আমি 0%ও কাউকে দিতে চাই না। একে তো ধ্রুবর ভর রাহির উপর, তার উপর ধ্রুবর হুট করে বিহেভিয়ার চেঞ্জ হওয়া রাহিকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। সংযত করছে নিজেকে বারবার। তাই ধ্রুবর অস্তিত্বের সাথে যে মীরা মিশে আছে, অর্থাৎ সে মিশে আছে, এটাতে তার সন্দেহ নেই। তার সব কিছুতে মীরাকে দরকার, না পেলে যে দুনিয়া ঝাঁঝরা করে দিবে তাতেও কোনো সন্দেহ নেই। রাহি ধ্রুবর মেজাজ ঘোরানোর জন্য বলল, আচ্ছা তুমি করে বলবো। ধ্রুব তৃপ্তির সাথে বলল, দ্যাটস লাইক মাই মীরা। ধ্রুব বলেই রাহির বুকের উপর থেকে তার ওড়না টান মেরে নিচে ফেলে দিল। রাহির বুকের উপর মাথা দিল ধ্রুব। রাহি চোখ মুখ কামড়ে শুয়ে আছে, এখন কিছু পড়লে বিপদ ডেকে আনা হবে। ধ্রুব এক নাগাড়ে বলল, তোমাকে যখন সেদিন আমি রাস্তায় দেখি, যেটা আমার সাথে ধাক্কা খেয়ে তুমি নিচে পড়ে গিয়েছিলে, তখনই আমার শিরাদণ্ডতে হালকা শীতল স্রোত বয়ে গেছিল। তোমার শরীর থেকে সেম স্মেলটা পেয়েছিলাম, যেটা আমি প্রতিনিয়ত স্বপ্নে পেতাম। আর এই স্মেলটা তোমার সাথে দেখা হওয়ার আগে একটা ঘরে ভুল করে ঢুকে গিয়েছিলাম মামার বাড়ি যেয়ে, তখন এই স্মেলটা পেয়েছিলাম। পাগলের মতো হন্যে হয়ে তোমাকে খুঁজেছি, কিন্তু পাইনি। পরে যখন তোমার দেখা পেলাম, আমার মীরাকে পেলাম, তখন সবকিছু মনে হচ্ছে পেয়ে গেছি। কিন্তু তোমার কাছে গেলে তুমি আমাকে ভয়ে দূরে সরিয়ে দিতে। পরে ডক্টর স্মিথ এসে আমাকে নিয়ে বেহুশ করে যায়। এই নিয়ে তার সাথে অনেক দফা ঝগড়াও হয়েছিল সেদিন। ধ্রুব রাহির কানের কাছে ফিসফিস করে বলল, এরপর লন্ডন থেকে তোমার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছি। তোমার ইউনিভার্সিটি থেকে তোমার ছবি আর সার্টিফিকেট আমি 1 সপ্তাহের মাঝে কালেক্ট করি। সবকিছু জমা দিয়ে পাসপোর্টের কাজ শুরু করে দিই। আর বাকি ছিল তোমার ফিঙ্গারপ্রিন্ট, যেটা তোমার সাথে প্রথম মিটে তোমার বেহুশ অবস্থায় নিয়ে নিই। আর এত জলদি পাসপোর্ট আর ভিসা করা এই আশ্রিক আলফাজ ধ্রুবর কাছে চুটকির মতো। চোখের সামনে প্রকাশ না করতেই আমার সমস্ত জিনিস হাজির হয়, আর সেখানে তুমি আমার লাইফ মিলা। আমার লাইফকে আমি আমার কাছ থেকে আর কতদিন দূরে সরিয়ে রাখব? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, ইভেন পিষে ফেলতেও পারি। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। ইউ হ্যাভ টু বি উইথ মি ওয়েদার ইউ ওয়ান্ট অর নট। রাহি ফ্যালফ্যাল করে তাকিয়ে ধ্রুবর এমন কথা শুনেছে। লাইফে সে এরকম কম ঝটকাই খেয়েছে। কি করে পারে উনি? ধ্রুব অধিকার নিয়ে বলল, তোমাকে আমার কাছে থাকতে হবে। আমার পাগলামি তোমার প্রতি, সেটা তোমাকে মানতে হবে। আমার ভালোবাসাতে তোমাকে পিষে ফেলতে চাই, আর যে আমাদের মাঝখানে আসবে তাকে পিষে ফেলব আমি। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস। ধ্রুব কথাটা বলে রাহির কামিজের নিচে হাত ঢুকালে রাহি জোর চিৎকার দেয়, প্লিজ, আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস, গিভ মি সাম টাইম। ধ্রুব শ্বাস ফেলল, কিন্তু হাত সরালো না কোমর থেকে। কামিজের নিচ থেকে হাত বের করে রাহির কোমরে হালকা চাপ দিল। ধ্রুব শান্ত স্বরে বলল, এখন ফ্রেশ হও, কাবার্ডে সব ড্রেস রাখা আছে, নিয়ে যাও। তোমার বডি ইন্টারনালে যা লাগে সেটাও আছে। আই থিঙ্ক আমার অনুমান করা তোমার বডি শেপ অনুযায়ী জিনিস নিতে ভুল হবার কথা নয়। রাহি একে তো লজ্জা পেয়েছে ধ্রুবর এমন বেশরম কথা শুনে। কিভাবে বলছে ইন্টারনাল জিনিসের কথা? অস্বস্তিকর পরিবেশ তৈরি হল। আর রইল কামড়, যখন সুযোগ পাচ্ছে তখনই কামড় দিচ্ছে। গলার ভোকাল কর্ডটা কেমন তড়াক করে উঠছে ধ্রুবর স্পর্শ পাওয়াতে। ধ্রুব রাহির ওপর থেকে উঠে তাকে দাঁড় করিয়ে কাবার্ডের কাছে দাঁড় করালো রাহিকে। ধ্রুব দরজা আটকে দিয়ে বলল, ইউ হ্যাভ 20 মিনিটস, সো স্টার্ট। ধ্রুব কথাটা বলে রাহির কাছ থেকে সরে নিচে চলে গেল দরজা লাগিয়ে। রাহি ওইভাবে থম মেয়ে রয়েছে। হুট করে বাবাকে খুব মনে পড়ছে। কি করছে, কেমন আছে, সব মিলিয়ে বুকের ভেতর দলা পাকিয়ে কান্না আসছে তার। বুকের ভেতরটা হু হু করে উঠছে। রুমে তো ফোন নেই যে বাবাকে ফোন করবে। চোখের কোণে একপাশে পানি জমেছিল, তা মুছে নিল সে। কাবার্ড খুলে দেখল সব তার টেস্ট অনুযায়ী পোশাক, কিন্তু নাইটি, সেটা বের করে সামনে এনে দেখলে নিজেই লজ্জা পেয়ে যায়। রাহি অস্বস্তিতে বিড়বিড় করল, এত ছোট কিভাবে? রাহি তার চোখ মুখ কুচকে নাইটিটা কাবার্ডের ভেতরে চালিয়ে জামা আর তোয়ালে নিয়ে চলে গেল। শাওয়ার রুমটাও চোখ ধাঁধানো। ফ্লোর চকচকে গ্লাস স্কিন, বাথটাব গোল করে। বাথটাবের সামনে থাই গ্লাস দিয়ে সুইমিং পুল, বিশাল আয়নাও আছে। সিঙ্কটাও কেমন ঝকঝক করছে। এইসব চকচকে জিনিস দেখে রাহির নিজের কাছে নিজেরই কালো লাগছে এদের কাছে। সাবধানে পা ফেলে ঝরনা ছেড়ে দিল। যেহেতু তার বাথটাবে গোসল করে অভ্যেস নেই, তাই না ইউজ করাই বেটার। পিছলে পড়ে না যায়, এই জন্যে সাবধানে পা ফেলছে সে।
ঝর্নার পানি সারা শরীর বেয়ে পড়ছে, সেই সাথে রাহির চোখ দিয়েও অশ্রু বেরিয়ে পড়ছে। চোখগুলো আজ ভীষণ ক্লান্ত। একদিনে কত কি হয়ে গেল। কাল এই সময় বাবার সামনে ছিল, আর আজ এই সময় বাবার কাছ থেকে কত শত হাজার মাইল দূরত্বে। গোসল করতে করতে দরজার ঠকঠক আওয়াজে তার ধ্যান ভাঙল। তাড়াহুড়ো করে ঝর্ণা বন্ধ করল। ধ্রুব অস্থির হয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, মীরা, এতক্ষণ কি করছো? ঠিক আছো? ওপেন দ্য ডোর মীরা। শান্তিতে কি গোসলও করা যাবে না? এই কেমন অদ্ভুত লোকের পাল্লায় পড়ল সে। রাহি মনে মনে ভাবছে। রাহি কোনো মতে জামাটা পরে বের হল। চুল এখনও রাহির কামিজের নিচে আছে। ভেজা চুলে পুরা পিঠ ভিজে যাচ্ছে। কিন্তু তার এই মুহূর্তে দরজার ওপাশের মানুষটাকে থামানোটা জরুরি। এই তাড়াহুড়োর মাঝে তার একটা জিনিস খেয়াল করতে মিস হল না, তা হল জামা এত পারফেক্ট সাইজ যে গায়ে সেট হয়ে আছে। মনে হচ্ছে জামাটা তার জন্যেই করা হয়েছে। ইন্টারনালের ফিটিংসগুলাও পারফেক্ট। অবাকের ওপর অবাক হতে তার ক্লান্তি এসে গেছে। তার বোঝা যাওয়া উচিত ছিল তার কপালে এমন একজনকে সেট করেছেন যে তার ভাবনার গহীনের সব কাজ করে ফেলে। রাহি তাড়াহুড়ো করে বের হয়ে আসল। জামা পরে তোয়ালে গায়ের ওপর জড়িয়ে নিয়েছে। ধ্রুব এতক্ষণ উত্তেজিত ছিল, এখন তার মীরাকে বের হতে দেখে কেমন শান্ত হয়ে গেল এক নিমেষে। রাহির দিকে ধ্রুবর নজর যখন পড়ল, সে একটা শুকনো ঢোক গিলল। তার মীরাকে তার কাছে সবচেয়ে বেশি স্নিগ্ধ লাগছে এখন। রাহি শাওয়ার রুম থেকে বেরিয়ে এসে ধ্রুবকে সামনে দেখতে পেল। ধ্রুব তার দিকে এক ধ্যানে ঘাড় কাত করে তাকিয়ে আছে। রাহির এই হিম শীতল এসির ঘরেও হু হু করে কাঁপছে। ধ্রুবর চোখ আটকে গেছে রাহির এমন স্নিগ্ধতা দেখে। ধ্রুব ধীর পায়ে তার গতি বাড়াচ্ছে। রাহি ধ্রুবর পা বাড়ানো দেখে উল্টো ঘুরে গেল। এতে বিপরীত হয়ে গেল আরও। ধ্রুব রাহির পিঠ উল্টানো দেখে একটু নাক কুচকালেও রাহির কামিজের ভিতরে ভেজা চুলগুলো দেখে চোখ আটকে গেল। রাহি চুলগুলো কামিজের নিচেই রেখেছিল, সেইটার কারণে পুরো পিঠটা ভিজে গেছে। সেই সাথে রাহির ভিতরের ইন্টারনাল জিনিসটা হাইলাইট হয়ে গেছে। ধ্রুবর চোখ আটকে গেল রাহির গালের কুচকুচে তিলের ওপর। হালকা পানি লেগে আছে তাতে। ধ্রুব বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, উফ, কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে যে। 1 সেকেন্ড, আমি কন্ট্রোল করব কেন? সে আমার মীরা, আমার বউ। ধ্রুব বাঁকা হাসি দিয়ে রাহির দিকে যেয়ে তার পিছনে দাঁড়াল। রাহি এদিকে ভেবে কুল পাচ্ছে না যে ধ্রুব আদৌ কি করার চেষ্টা করছে। এই হিম শীতল ঘরেও রাহি কুলকুল করে ঘামছে। ওড়নার কোণার দিক নিয়ে বারবার 2 হাতের আঙুল দিয়ে মুড়ামুড়ি করছে সে। ধ্রুব তার 2 হাত দিয়ে রাহিকে পিছন থেকে জাপটে ধরল। রাহির মনে হচ্ছে শরীরের রোবট অপশনটা চালু হয়ে গেছে। শটানভাবে সে দাঁড়িয়ে আছে। ধ্রুবর মতিগতি সে ধরতে পারছে না। ধ্রুব আস্তে করে রাহির কামিজের ভিতর থেকে চুলগুলো টেনে বের করল। চুলগুলো বের করার পর সেগুলো আরেক দিকে করল। ডান গালের তিলের ওপর সে তাকিয়ে আছে। আর এদিকে রাহি ভাবছে ধ্রুবর এরকম আচরণে সে প্রতিবাদ না করে উল্টো চুপ মেরে দাঁড়িয়ে আছে। মন বলছে বাধা দাও, কিন্তু ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই কেমন অসহ্য যন্ত্রণা। ধ্রুব তার শুকনো জীর্ণ ঠোঁট দিয়ে রাহির ডান গালে চুমু খেল। আর অমনি রাহি লাফিয়ে অন্যদিকে ছিটকে সরে গেল ধ্রুবর থেকে। ধ্রুব তার দিকে ছোট ছোট করে তাকাচ্ছে। রাহির হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে। এরকম ধকপক করছে কেন? ধ্রুব আবারও তার দিকে এগিয়ে গেল। রাহি সরতে সরতে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেল তখন পিছন ফিরে দেওয়ালের দিকে অসহায় মুখ করে তাকাল। অন্যদিকে ফিরতে যাবে তার আগেই ধ্রুব তার 2 বাহুর মাঝখানে আবদ্ধ করে ফেলেছে। ধ্রুবর মুখের গরম ঘন ঘন নিঃশ্বাস রাহির মুখের ওপর পড়ছে। রাহির এই নিঃশ্বাসেও মনে হচ্ছে ঘেমে গেছে। ধ্রুব ফিসফিস করে বলল, কি আছে তোমার মাঝে জানার ইচ্ছা নাই? তুমি আমাকে তোমার মাঝে গ্রাস করে ফেলেছ, এটাই কথা। ধ্রুবর এমন ফিসফিস আওয়াজে রাহির কান গরম হতে থাকল। চোখ তুলে তাকানোর সাহসটা নেই তার। সে চাচ্ছে কোনোভাবে এই বিষয়টি এড়িয়ে যাক। সে এত জলদি নিজেকে বিলীন করতে চায় না। শরীরটা আজকে বিলীন হয়ে গেলেও মনটা আজও ধোঁকা খেয়ে বিলীন হয়নি। ধ্রুব গোসল ছেলে ঘরে এসেছিল। পরনে তার অ্যাশ কালার শর্টস আর হাতাকাটা টি শার্ট। ধ্রুব তার মাথাটাকে আরেকটু নিচু করে রাহির দিকে এগোল। রাহি তার মুখটা সরিয়ে নিতে যাবে, তখনই ধ্রুব তার শুকনো ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। রাহির চোখগুলো বিস্ময়ের কারণে বড় বড় হয়ে গেল। মাথাটা তুলতে পারছে না। যখন সে তার মুখটা সরানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছিল, তখনই ধ্রুব তাকে বেডের কাছে নিয়ে যেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাহি মাথায় হালকা ব্যথা পেলেও তেমন গুরুত্ব দিল না। তার কাছে জরুরি হল ধ্রুবর কাছ থেকে নিজেকে সরানোটা।
ধ্রুব কেমন ঘোর লাগা নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। রাহির উপর নিজের সবটুকু ভর ছেড়ে দিল, নিজের পাগলামিটা রাহির উপরে প্রকাশ করল। অনবরত ঠোঁটে তার চুমু দিয়ে যাচ্ছে। ঠোঁটে চুমু দিতে ক্লান্ত হলে শুষে নিতে লাগল সে। এক সময় ধ্রুব ঠোঁট ছেড়ে গলায় আক্রমণ করা শুরু করল। অস্থির হয়ে ধ্রুব তার টি শার্ট খুলে ফেলল। রাহির গলাতে ছোট ছোট চুমুর মাধ্যমে অনেক লাভ বাইট বসিয়ে দিল। কামিজের নিচে ধ্রুব তার হাত রাহির কোমরে রাখল। রাহি অনেক আকুতি ভরা কথা বলছে, কিন্তু ধ্রুবর মাথায় এখন অন্য খেলা চলছে। তার মীরা নেশায় আসক্ত হয়ে ডুবে যাওয়ার খেলা। রাহির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। তার হাত দুটো ধ্রুবর হাতের মাঝে আবদ্ধ। ধ্রুবর পায়ের মাঝে রাহির পা। সব দিক থেকে রাহির লক হয়ে আছে। ধ্রুব রাহির পেটে নিজের হাত বিচরণ করে তার পেটে হালকা চাপ দেয়। মুখ দিয়ে রাহি ছাড়া আর কোনো আওয়াজ বের করছে না। ধ্রুব এই সময় অস্থিরতা কাটাতে শুধু তার মীরাকে চায়, সর্বক্ষণ তার মীরার দরকার। ধ্রুবর হাত একসময় রাহির পিঠে চলে যায়।